আবির ছাড়েন প্লিজ, ব্যথা পাচ্ছি। ছাড়েন, আর কখনো করবো না। খালুকে ডাকবো কিন্তু, প্লিজ ছাড়েন। শাওনের সাথে তোর কি? কিছু না, বিশ্বাস করেন। তার হাতটা চুলের মুঠো থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায়। তোর কি আমাকে ছাড়া আরো কাস্টমার আছে নাকি? ছি, ও খালামণি দেখো না, তোমার ছেলে মারছে আমায়। আমি নিলাম, বয়স 19, শারীরিক সম্পর্কের জন্য পারফেক্ট, তাই না? তা আমি বলিনি কথাটা, বলেছে আমার আদরের খালাতো ভাই আবির। ছেলেটার জন্য রুমে শান্তিমতো কাপড়টাও চেঞ্জ করতে পারি না, হুট করে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কখনো তো আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমার কাপড় চেঞ্জ করা দেখে। আমার শরীরের প্রতিটা অংশ হয়তো ওনার চেনা শেষ। উফ, কবে যে দিনগুলো শেষ। সবাই বলে উনি নাকি তার অফিসের সুন্দরী কোনো এমপ্লয়ের দিকেও ফিরেও তাকান না, কিন্তু জানি না আমার মধ্যে কি খুঁজে পান, আমার প্রতি কেন জুলুম করেন। গল্পটা শুরু হয়েছিল আমাদের ছোটবেলা থেকে। আবির আমার খালাতো ভাই, আমাদের একসাথে খেলা, আনন্দ, হাসি ঠাট্টা। কিন্তু আমার আব্বু খালামণিকে পছন্দ করতো না, কারণ খালামণি সবার বিপক্ষে গিয়ে লাভ ম্যারেজ করেছিলেন। আর আমার বাবা হলেন ভালোবাসার বিরুদ্ধে। খালামণি যখনই বেড়াতে আসতেন, বাবা মাকে আড়ালে নিয়ে খুব কথা শোনাতেন, কিন্তু নিজের বোনকে তো আর ফেলে দেয়া যায় না। সময়ের এক পর্যায়ে খালামণি ভবিষ্যতে আমার আর আবিরের বিয়ের কথা বলে বাবা খুব রেগে যায়, সাথে খালামণিকে কষে থাপ্পড় মারে আর বলতে থাকেন, তোর সাহস হয় কিভাবে আমার মেয়েকে নিয়ে এসব বলা? নোংরা মেয়ে একটা, পরপুরুষের সাথে মেলামেশা করিস। কে জানে তোর ছেলে আবির এটা বিয়ের আগে হয়েছে না পরে হয়েছে। কে জানে বিয়ের আগে কয়টা বাচ্চা ফেলাইছিস। কোথাকার। তুমি চুপ করো। এই শোন, তুই একটা বাজারের মেয়ে, আর তোর ছেলের সাথে বিয়ে দেবো আমার মেয়ের? বেরিয়ে যা। আম্মু শত চেষ্টার পরেও আব্বুকে থামাতে পারেনি। ওই দিন খালামণি খুব কান্না করেছিলেন, ছোট আবির রক্ত মাখা চোখ নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেই দিনের পর থেকে খালামণি আর আমাদের বাসায় আসেনি, কোনো যোগাযোগও করেনি। 16 বছর পেরিয়ে গেছে, আমি তো ইতিমধ্যে ভুলেই গেছি আমার কোনো খালামণি আছে। তার মধ্যে আবার আম্মুকে হারিয়ে আব্বু একদম নীরব হয়ে গেছে, কারোর প্রতি কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আব্বুর শেয়ারের বিজনেস 3 বার ড্রপ খেয়েছে, সংসার একদম অচল, তাই আর পড়াশোনাটাও করা হয়নি। সংসার আর আব্বুর অসুখের খরচ চালাতে 2টা টিউশনই করি। এই যা, ডক্টর বলেছে আব্বুর অপারেশনের জন্য অনেক অনেক টাকা লাগবে, কিন্তু তা ম্যানেজ করা আমাদের পক্ষে অসম্ভব। এমনই একদিন টিউশনি শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়, রাস্তায় কোনো গাড়ির দেখা নেই। হঠাৎই একটা নীল কালারের প্রাইভেট কার দেখতে পেলাম আমি, আর আমি একটা সিগন্যাল দিই। রাস্তার একটু দৌড়ে গিয়ে গাড়িটা থামে, আমি দৌড়ে গিয়ে ড্রাইভারকে একটু লিফট দিতে বলি, আর সে একটু পেছনে ফিরে মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আমায় আসতে বলে। আমি গাড়িতে উঠে পেছনে তাকিয়ে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে, দেখতে আমার পছন্দের নায়ক রণবীর কাপুরের মতো। নিচের দিকে তাকিয়ে মোবাইলে ব্যস্ত। ড্রাইভার আমার চাহনি দেখে হয়তো বুঝে গেছেন ওনার মালিকের উপর আমি অলরেডি ক্রাশ খেয়েছি, তাই মুচকি হেসে জিজ্ঞেস করছেন, কোথায় যাবেন? আমি ঠিকানা বলে ছেলেটা অবাক হয়ে আমার সম্পর্কে কিছু জানতে চাইলে আমি তাকে সবটা বলি। তারপর উনি আমায় একটা কার্ড দিয়ে বলে কোনো দরকার হলে ওনার অফিসে যেতে। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে রাজি হলাম। এমন একটা ছেলে যাকে তাকে কার্ড দেওয়ার মতো না, ব্যাপারটা কি? বাড়ি ফিরে দেখি বাবার হার্টের ব্যথা অনেকটা বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেলে ডক্টর জানান ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তা না হলে অনেক কিছুই হয়ে যেতে পারে। কিন্তু এর জন্য তো প্রয়োজন মোটা অঙ্কের টাকা। রাত ভর ভাবতে ভাবতে সকালে আমি কার্ডের ঠিকানা অনুযায়ী তার অফিসে যাই। উনি নাকি এই অফিসের ম্যানেজিং ডিরেক্টর। আমাকে দেখে তো রীতিমতো হেসে বলতে লাগলেন, রাতে কার্ড দিয়েছি আর সকালেই হাজির। বাহ। যে মানে আমার ইমার্জেন্সি একটা কাজ লাগবে। কেন? আমার বাবা অসুস্থ, ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, অনেক টাকার দরকার। ও তা শিক্ষাগত যোগ্যতা? মাধ্যমিক। হা হা হা, বাবা অনেক শিক্ষিত। আর তুমি? আমার সত্যি টাকাটা লাগবে। তুমি এসব বাদ দাও। আচ্ছা, তুমি জানো আমি কে? না। আমি তোমার আফরোজ খালামণির ছেলে আবির। কি? প্লিজ আমাকে হেল্প করেন, আমার আব্বুর শরীর অনেক খারাপ। দিব, সব টাকা দিব, কিন্তু তোমাকে আমার সাথে আমার বাড়িতে 6 মাস থাকতে হবে, যতদিন না তোমার বাবা ঠিক হয়ে যায়।
মানে খুব সোজা, তোমাকে আমার সাথে থাকতে হবে, ফ্রিতে না, যখন ইচ্ছা টাকা পেয়ে যাবে। রেগে আবিরকে একটা থাপ্পড় দিয়ে বলি, কি ভাবছেন আমায়? লজ্জা করে না? ছি, আপনি এমন হয়ে গেছেন। উফ, ন্যাকামি বন্ধ করো। বাবাকে বাঁচাতে চাইলে এটা তোমাকে করতেই হবে, তা না হলে কিচ্ছু করার নেই। আসতে পারো। আমি খালামণির সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই আমায় বুঝবেন। শাট আপ অ্যান্ড গেট লস্ট। রাস্তায় হাঁটতে হাঁটতে কথাগুলো ভেবে আর কোনো উপায় না পেয়ে তার সব শর্তে আমি রাজি হয়ে যাই। আমার বাবার জন্য এটা আমায় করতেই হবে। বাবাকে কোনো রকমে বুঝিয়ে বললাম, আমার একটা জব হয়েছে, ওখানে থেকে আমাকে কাজ করতে হবে প্রায় 6 মাস, অনেক ভালো বেতন দেবে। বাবা রাজি হচ্ছিল না, আমি এক প্রকার জোর করেই চলে এলাম। খুব কষ্ট হচ্ছে আমার। ভেবেছি ওখানে খালামণি আছে, 6 মাস তো তেমন আর কি, আর চোখের পলকেই পেরিয়ে যাবে। কিন্তু এখানের পরিবেশটা ছিল একদম ভিন্ন। বিশাল একটা বাড়ি, 6-7 জন স্টাফ, আবিরের একটা বোনও আছে। আমি খালামণিকে 1000 বার নিজের পরিচয় দেওয়ার পরেও উনি আমায় চিনতেই পারলেন না। হয়তো না চেনার ভান করছেন। উল্টো আবিরকে আড়ালে নিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, এই মেয়ে এখানে কেন? তাড়াতাড়ি বিদায় কর। খালামণিকে 1000 বার আমার পরিচয় দেওয়ার পরে উনি আমাকে চিনতে পারলেন না, হয়তো না চেনার ভান করছে। উল্টো আবিরকে আড়ালে নিয়ে বিড়বিড় করে বলতে লাগলেন, এই মেয়ে এখানে কেন? তাড়াতাড়ি বিদায় কর। কি রে, কথা বলছিস না কেন? বিয়ে টিয়ে করে নিলি নাকি? উফ, থামো তো আম্মু। পৃথিবীতে যদি মেয়ের জাতি শেষ হয়ে যায় তাহলেও আমি একে বিয়ে করব না। আর তুমি কি না? দেখ, এই মেয়ে যেন আমাদের পারিবারিক বিষয়ে কখনো নাক না গলায়, এই বলে দিলাম। ওকে কিছু করবে না, তুমি নিশ্চিত থাকো। তারপর আবির একটা স্টাফের কাছে গিয়ে আমার থাকার রুম দেখিয়ে দিয়ে বলে রুমটা যেন ওর রুমের সাথেই হয়, যাতে ওনার যখন ইচ্ছা আমার রুমে আসতে পারেন। খুব একা একা লাগছিল ওই দিন। এত মানুষ, কিন্তু আমার সাথে কথা বলার মতো কেউ নেই, সবাই সবার মতো। তারপর থেকে আমি এখানে। আবির খুব হ্যান্ডসাম একটা ছেলে, খুবই স্ট্রেট অ্যান্ড স্মার্ট। তাহলে কেন আমার মতো একটা সাধারণ মেয়ের সাথে উনি এইসব করছেন? তা আবার এত এত টাকা দিয়ে, শুধু আমার সাথেই কেন? কথাগুলো প্রায় আমি চিন্তা করি, কিন্তু দিন শেষে বাবার সাথে কথা বলে নিজেকে অনেকটাই হালকা লাগে। নীলামা, কবে আসবি? তোকে দেখতে অনেক ইচ্ছা করছে। আসবো বাবা, ছুটি পেলেই চলে আসবো, তুমি চিন্তা করো না। ওষুধগুলো ঠিক মতো খাওয়া, ঠিক আছে? আচ্ছা, এই সপ্তাহে চেক আপের অ্যাপয়েন্টমেন্ট আছে না তোমার? টাকাটা পেয়েছো তো বাবা? হ্যাঁ রে মা, কিন্তু এত টাকা? তুই খুব হার্ড ওয়ার্ক করছিস তাই না? না বাবা, আমার কিচ্ছু করতে হয় না। আচ্ছা আমি রাখি, ভালো থেকো। আমি যখন তখন আমার রুমে ঢুকে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বলে ঘরের মেয়ে স্টাফ গুলো আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। আমার মতো চরিত্রহীন মেয়েদের জন্য নাকি হাজারো সংসার ভাঙে, কিন্তু তাদের মধ্য থেকে নিপা একটু আলাদা। শুরু থেকেই তার সাথে আমার একটা পজিটিভ কনভেনশন। আমাকে নিয়ে তার ভিন্ন এক ধারণা। তার মধ্যে আবির আমার খালাতো ভাই, তাই আমার রুমে আসে। তাছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তার সাথে আমি আমার মনের কথাগুলো একজন আপন ভেবেই শেয়ার করতাম। কিন্তু সেদিন যখন সে আমার রুম ঝাড়ু দিচ্ছিল আর আমি ওয়াশরুমে শাওয়ারে নিচ্ছিলাম, তখন আবির শাওয়ার নিতে আসলে নিপা বাধা দিয়ে বলে, আরে কোথায় যাচ্ছেন সুখ সাহেব? ভিতরে নীলা আপু শাওয়ার নিচ্ছেন। কিন্তু তার কথা পাত্তা না দিয়ে আবির ওয়াশরুমে ঢুকে পড়লে তার সম্পূর্ণ ধারণা বদলে যায়। তাছাড়াও এক রাতে আমাকে আর আবিরকে একসাথে শুয়ে থাকতে দেখে সকালে বলেই ফেলে, আপনার সাথে কি ছোট সাহেবের বিয়ে হয়েছে? না তো। ছি ছি, আপনাকে ভালো ভেবেছিলাম। এই আপনাদের মতো মেয়েদের জন্য আমাদের মেয়ে জাতি এত বদনাম। আপনার কি মা বাবা নাই? বেড়াতে এসে খালাতো ভাইয়ের সাথে এসব এখন বুঝেছি। বড় মেম সাহেব কেন আপনাকে পছন্দ করেন না। এভাবে পেরিয়ে গেল 4টি মাস। বাবা এখন কিছুটা সুস্থ। আমাকে নিয়ে নাকি তার অনেক গর্ব হয়। বাড়ি ফিরলে উনি আর আমায় কাজ করতে দেবেন না, একটা রাজকুমার খুঁজে তার সাথে ওনার নিষ্পাপ রাজকুমারের বিয়ে দিয়ে দেবেন। বাবার মুখে কথাগুলো শুনলে না সত্যিই খুব কষ্ট লাগে আমার। ইদানিং খুব মাথা ব্যথা অনুভব হয়, তার সাথে বমি ফ্রি, 3 মাস পিরিয়ড অফ। খুব ভয় আর টেনশনে আছি। এমন কেউ নেই যার সাথে আমার সমস্যাগুলো শেয়ার করব। তাই নিজে নিজে একদিন সকালে প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে টেস্ট করে যা দেখলাম তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি কনসিভ করেছি, আমার ভেতর আরেকটা প্রাণ, মা হব আমি। কিন্তু আবির কি আমার মেনে নিবে?
আমার কুমারিত্ব নষ্ট করে সে কি পেলো আমি জানি না। খুব কষ্ট দিয়েছে আমায় সে, এটা বলতে পারি। বাবা সমাজে মুখ দেখাবেন কি করে? আমি ওনার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছি। কথাগুলো ভেবে ডুকরে কেঁদে উঠলাম। আমি আসলে মেয়ে নামে একটা কলঙ্ক। সারাদিন রুমে থেকে কান্না করছি, অবশ্য তাতে কারো কোনো মাথা ব্যথা নেই। আবির অফিস থেকে এসে চেঞ্জ করে হাতে মোবাইল আর কানে হেডফোন দিয়ে ডিরেক্ট রুমে ঢুকে পড়েন। সোফায় বসে ফোনে গেমস খেলছে। হঠাৎ আমার দিকে চোখ পড়তে ইশারায় জানতে চাইলো। আমি মুখ লুকিয়ে আরো জোরে জোরে কাঁদতে থাকি। তারপর উনি কাছে এসে বেখেয়ালি হয়ে বলতে লাগলেন, এসব ন্যাকা কান্না থামিয়ে কি সমস্যা সেটা বলো। আমি কি আরো টাকা লাগবে? ইটস নট এ ফ্যাক্ট ডার্লিং, পেয়ে যাবা। না আবির। তাহলে নিশ্চয়ই আরো কাস্টমার দরকার। ওকে, চিন্তা করো না, আমি আমার বন্ধুদের বলবো, কিন্তু ওরা শুধু দিনে, রাতটা কিন্তু আমার, ঠিক আছে? রেগে কষে ওনাকে থাপ্পড় মেরে উচ্চ স্বরে বলতে লাগলাম, আমি কনসিভ করেছি। তার এমন কি? কংগ্রাচুলেশন। বিয়ের আগে আমি মা হয়ে গেছি, বুঝতে পারছেন আপনি? একমাত্র আপনার এই নোংরা অফারটার কারণে। আপনি ইচ্ছে করলে ফ্রিতে টাকাটা দিতে পারতেন, কিন্তু না, আপনি একটা সরল মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। আমি আমার বাবার আদর্শ, আমার বাবার মান সম্মান সব শেষ করে দিয়েছি। সো স্যাড। তোমার আব্বু জানতে পারলে অনেক রাগ করবে, তাই না? একদম মরেই যাবেন। আচ্ছা চলো। কোথায়? তোমার আব্বুর কাছে। ওনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট, সুসংবাদটা ওনাকে দিতে হবে না? না আবির, আপনার পায়ে পড়ছি, প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ। চলো তো। আমার আম্মুকে তো অনেক বড় লেকচার শুনিয়েছিলেন উনি চরিত্র নিয়ে, এবার উনার মেয়ের সম্পর্কেও সবার জানা দরকার। আবির প্লিজ আমার প্রতি দয়া করুন, প্লিজ আবির প্লিজ। আমার বাবা অনেক অসুস্থ, উনি এসব মেনে নিতে পারবেন না। কিন্তু কে শুনে কার কথা? আবির আমার হাতটা ধরে জোর করে গাড়িতে উঠিয়ে ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলেন। খুব কান্না পাচ্ছে। বাবা জানতে পারলে কি পাগল হয়ে যাবেন? বাসায় এসে নিচের দিকে তাকিয়ে কান্না করছি। আবির আমার হাতটা ধরে আছেন। বাবা চেয়ারে বসে পেপার পড়ছিলেন। হঠাৎ আমাকে দেখে মুখে এক ঝলক হাসি নিয়ে বলল, নীলামা, কেমন আছিস রে? মা, তুই এতদিন পর মনে পড়লো বাবার কথা? আমি চুপ হয়ে কান্না করতে থাকলে বাবা এসে আতঙ্কিত কণ্ঠে বলতে থাকে, কিরে মা, কি হয়েছে? আর এই ছেলে কে তোর সাথে? আবির আমার হাত ধরে আছে, সেই দিকে নজর দিয়ে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আবির। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তোমাকে তো চিনলাম না। আঙ্কেল, আপনার জন্য অনেক বড় একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। কি খুশির সংবাদ? কংগ্রাচুলেশন আঙ্কেল, আপনি নানু ভাই হতে যাচ্ছেন। আপনার একমাত্র মেয়ে প্রেগনেন্ট। বাবা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন। তার উপর যেন আকাশটা ভেঙে পড়লো, গোটা পৃথিবী এলোমেলো হয়ে গেল। আমার থেকে কখনো এটা আশা করেননি, তা ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছে। চোখ দিয়ে তার রীতিমতো পানি চলে এসেছে। কথাটা যেন তার বিশ্বাস হয়নি, তাই নিশ্চিত হতে আমায় জিজ্ঞেস করলেন, নীলা, এসব কি কি বলছে ছেলেটা? তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস? আবির ভ্রুকুচকে বাবাকে বলতে লাগলো, আঙ্কেল, আপনার কথা ভুল হচ্ছে। নীলার তো বিয়ে হয়নি। না মানে বলতে চাচ্ছি। বাবা চোখ দুটো লাল করে রাগী লুক নিয়ে আমার দিকে তাকালো। আমার মেয়ে এসব করতে পারে না। আমার মেয়ে ফুলের মতো নিষ্পাপ। নীলা, তুই বলে দে যে তুই আমার মেয়ে, তুই এসব করতে পারিস না। এই ছেলে যা বলছে সব মিথ্যা। কিরে বল? বাবার কথাগুলো শুনে ডুকরে কেঁদে উঠলাম। বাবা আমার অবস্থাটা বুঝতে পেরে কষে দুই গালে থাপ্পড় দিয়ে চাবুকটা হাতে নিয়ে খুব জোরে জোরে আঘাত করতে লাগলেন। এমন জানলে নাকি উনি অনেক আগেই আমায় নিজ হাতে মেরে ফেলতেন। ওনার আত্মসম্মানকে ছোট করার আমার কোনো অধিকার ছিল না। আমার মতো মেয়ের ওনার কোনো দরকার নেই। আবির লোক দেখানো সান্ত্বনা দিয়ে বাবাকে আটকে বলতে লাগলেন, কাম ডাউন, কাম ডাউন। মেয়ের এই অবস্থা হলে খারাপ লাগাটাই স্বাভাবিক, যেমনটা আমার লেগেছিল যখন আমার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন করেছিলেন, তাকে বেশ্যা বলেছিলেন, আমার জন্ম নিয়ে সন্দেহ করেছিলেন। এখন আপনার মেয়েকে কি বলবেন মিস্টার আকরাম সাহেব? কে তুমি? আমি আফরোজা, ইমরান চৌধুরীর একমাত্র ছেলে,
আবির চৌধুরী, আপনার মেয়ের আগত সন্তানের পিতা। না, আমি বিশ্বাস করি না। চুপ করো, চুপ। নীলা, তুই তো ভালো একটা জব করে আমাদের সুদিন ফিরিয়ে আনবি বলছিলি, তাহলে এসব কি? এই জানোয়ারটা তোর সাথে জোর করে কিছু করছে না? বল আমাকে। তুই ভয় পাস না, আমরা পুলিশের কাছে যাব। আপনাকে নীলা এভাবে বোকা বানিয়েছে তাহলে? শুনুন, আপনার মেয়ে টাকার বিনিময়ে আপনার কাছে মিথ্যা বলে দীর্ঘ 4টা মাস আমার সাথে আমার বাড়িতে ছিল। আমরা একসাথে শুয়েছি, একসাথে থেকেছি। নীলা তো কয়েকদিনেই আমাকে আপন করে নিয়েছে। আমার সামনে কাপড় চেঞ্জ করতেও তার কোনো আপত্তি ছিল না, তাই না নীলা? সত্যিটা হলো, আমার আম্মু না, আপনার মেয়ে একটা চরিত্রহীনা নষ্টা। একসময় মেয়ের বিয়েতে আপনার অনেক অমত ছিল, আর এখন তো ফ্রিতে দিলেও আপনার এই বাজে মেয়েকে কেউ গ্রহণ করবে না। বাবা গম্ভীর হয়ে চেয়ারে বসে মেঝের দিকে তাকিয়ে আবিরের কথাগুলো শুনছে। বাবার রাগটা যেন আগের মতো নেই, নাকি শরীরের সাথে পেরে উঠছেন না। আবির ওনার সাধ্য মতো আমায় অপদস্থ করে আমার কাছে এসে চোখ রাঙিয়ে বলে গেলেন, আমি যদি কোনোদিনও ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে খুন করে ফেলবেন আমায়। যাওয়ার আগে মুখের উপর টাকার বান্ডেলগুলো ছুঁড়ে ফেলে বলে গেলেন, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাবর্শন করে নাও। তারপর চশমাটা পরে চলে গেলেন তিনি। বাবা এখনো নিস্তব্ধ হয়ে আছেন। আমি দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো ধরে আকুতি মিনতি করে আমার বাধ্যকতার কথা বলতে থাকলাম। তার সাথে তার জন্য যে আমি আমার জীবনটাও দিতে পারি সেটাও বললাম। বাবা, ও বাবা, আমি না তোমায় অনেক ভালোবাসি বাবা। তোমাকে আমি হারাতে চাইনি বাবা, তাই নিজের অতি মূল্যবান জিনিসটার বিনিময়ে আমি তোমায় বাঁচাতে চেয়েছি। তুমি আমার সব বাবা। আমি তোমায় খুব কষ্ট দিয়েছি, মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি আমি। আমাকে তুমি বকা দাও বাবা, মারো, বিশ্বাস করো বাবা, আমি এখানে থাকবো না, অনেক দূরে চলে যাব। তুমি শুধু একবার আমার সাথে কথা বলো বাবা। বাবা আমার চোখের দিকে তাকালে আমি ভয় পেয়ে যাই। রক্ত মাখা দুটো চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। এই প্রথম আমি বাবাকে সরাসরি কাঁদতে দেখলাম। মারে, তুই আমাকে বাঁচাতে যা করেছিস সে কাজটা করে আমাকে মেরে ফেলেছিস। আগে মানুষ আমাকে দেখলে শ্রদ্ধা করত, আর এখন আঙ্গুল তুলবে, সিসি করবে, গালি দিবে। বাবা, আমি কথাগুলো বলে বাবা হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আমি মেঝেতে পড়ে থেকে নিজের পাপের জন্য বাবার কাছে ক্ষমা চাচ্ছি। সত্যি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমার তো মরে যাওয়া উচিত, এই জীবন রাখার কোনো অধিকার নেই আমার। কিন্তু এখন তো আর আমি একা না। রাত পেরিয়ে সকাল হলো, বাবার রুমের দরজা খুলছেন না। অনেকবার ডাকলাম কিন্তু কোনো সাহস শব্দ নেই। মনে খুব ভয় কাজ করলো। আমি কান্না করতে থাকি। তারপর কয়েকজন প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি বাবা ফ্যানের সাথে ঝুলছেন। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাবার দিকে হাঁ করে তাকিয়ে আছি, চোখ বেয়ে অনবরত পানি পড়ছে আমার। যাক, আজ থেকে আমি এতিম হয়ে গেলাম। এই পৃথিবীতে সম্পূর্ণ একজন একা আমি। বাবার দিকে হাঁ করে তাকিয়ে আছি, চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। যাক, আজ থেকে আমি পিওর এতিম হয়ে গেলাম। এই পৃথিবীতে সম্পূর্ণ একা একজন আমি। বাবাকে কবর দিয়ে যখন সবাই ফিরে এলো তখন বাবার কবরের পাশে বসে খুব কান্না করছিলাম। বারবার চিৎকার করে বলছিলাম, আমায় একা রেখে কেন চলে গেলেন? আমাকেও কেন ওনার সাথে নিয়ে গেলেন না? আজ আমার জন্য বাবার এই অবস্থা। আমার পাপের মাসুল আমার বাবা দিলেন। আমি বাবাকে মেরে ফেলেছি। আমি আসল খুনি। আমার তো ফাঁসি হওয়া চাই। বাবার মৃত্যুর পর আমি আমার এক দুঃসম্পর্কের মামার বাড়ি চলে যাই। আজ নাকি তিনি প্রতিষ্ঠিত কেবল বাবার জন্যই হতে পেরেছেন। এককালে বাবা ওনাকে আর্থিক সাহায্য করে বাঁচার পথ দেখিয়েছিলেন, প্রতিদিনে কিচ্ছু চাননি। এখন আমাকে ওনার বাড়িতে নিজের মেয়ের মতো রাখতে পারলে নাকি বাবার কিছুটা ঋণ শোধ করার সুযোগ পাবেন। ও বাড়িতে গেলে মামনি আমায় স্পষ্ট জানিয়ে দেন ওখানে থাকতে চাইলে আমাকে বাজার এনে দিতে হবে, রান্না করতে হবে, ঘর পরিষ্কার সহ নানা সাংসারিক কাজে নিয়োজিত থাকতে হবে। আমি তার এক কথায় সবটা মেনে নিলাম। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। সবাই তো আর সারা জীবন মা বাবার দুলালি হয়ে থাকতে পারে না। তাদের মধ্যে হয়তো আমিও একজন অভাগী। দিন যাচ্ছিল, বাড়ির সব কাজ একলা হাতে সামলে খুব ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছি। হঠাৎ রিনকি এসে আমার ডেকে তুলে আমার কাছে টাকা আছে কিনা জানতে চাইলে আমি আবিরের দেয়া টাকাগুলোর কথা ভেবে বলতে থাকি,
হ্যাঁ আছে, কিন্তু এই টাকা আমি খরচ করতে পারবো না। আপু, কালকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, দামি কিছু গিফট করতে হবে, প্লিজ হেল্প। ঠিক আছে, তুমি 10-20 হাজার টাকা নিয়ে নাও। না না আপু, এতে কিছু হবে না, প্লিজ বুঝো। তাহলে কত? তুমি আমাকে 1 লাখ দাও, আমি জানি তোমার কাছে এর থেকেও বেশি আছে, প্লিজ প্লিজ আপু, না করো না। হ্যাঁ আছে, কিন্তু এই টাকা আমার না। যত তাড়াতাড়ি সম্ভব আমি যার টাকা তাকে ফিরিয়ে দিব। তুমি প্লিজ বোঝো। ঠিক আছে, লাগবে না তোমার টাকা। পরের দিন ঘরের বাজার নিয়ে বাসায় ফিরে দেখি রিঙ্কি দৌড়ে আমার রুম থেকে পালিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে রুমে গিয়ে রুমের সব জিনিসপত্র এলোমেলো আবিষ্কার করি আমি। সবকিছু অগোছালো, টাকার ড্রয়ারটাও খালি পড়ে আছে। এই কাজ রিঙ্কি ছাড়া যে আর কেউ করেনি, সেই আমার টাকাগুলো চুরি করেছে। তা মামানিকে জানালে উনি উল্টো আমায় দোষী সাব্যস্ত করবেন। সেদিন দুই মা মেয়ে মিলে খুব নির্যাতন চালায় আমার উপর। তখন মা বাবার কথা খুব মনে পড়ছিল। আজ যদি ওনারা বেঁচে থাকতেন, আমি যদি সেই বাড়িতে থাকি, তাহলে নাকি রিঙ্কি অন্য কোথাও চলে যাবে। কারো সুখের সংসার ভাঙতে চাই না বলে নিজেই বাড়ি ছেড়ে রাস্তায় পাড়ি জমালাম। গভীর রাত, রাস্তায় দুপাশে ল্যাম্পপোস্ট, নিস্তব্ধ পরিবেশ। আমি হাত দুটো এক মুঠো করে একটা গাছের নিচে শুয়ে আছি। হঠাৎ কে যেন আমার হাতটা স্পর্শ করলো। চোখ খুলে দেখি একটা মাতাল আবল তবল বকছে আর আমার কাছে আসার চেষ্টা করছে। খুব ভয় পেয়েছিলাম। হাতে থাকা ব্যাগটা দিয়ে তাকে আঘাত করে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে দৌড়ে পালিয়ে যাই। বড় রাস্তার মোড়ে এসে আমি ক্রমাগত বমি করতে থাকি। প্রেগনেন্সি অবস্থায় যা হয় আর কি। সাহায্য করার মতো কেউ নেই আমার। ভাগ্যবশত নিপা সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ আমায় দেখতে পেয়ে রিক্সা থামিয়ে বলতে লাগলো, নীলা ম্যাম, আপনি এখানে? কি হয়েছে? এই কি অবস্থা আপনার? আমি তাকে দেখে যেন স্বস্তি ফিরে পেলাম। চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। কিছু বলবো তার আগে মাথা ঘুরে পড়ে যাই আমি। চোখ খুলে নিজেকে আবিরের বাসায় খুঁজে পাই। বেডের পাশে চিন্তিত চেহারায় নিপা আমার দিকে তাকিয়ে আছে। খালামণি কিছুটা দূরে দাঁড়িয়ে রাগী লোক নিয়ে গম্ভীর হয়ে বলছেন, তোমার বাবা যা করেছেন তা কি কম ছিল যে এখন বারে বারে তুমি ফিরে এসে জ্বালাতন শুরু করলে? তোমার বাবা কেন বুঝতে চাইছেন না? তোমাকে এভাবে আমাদের পেছনে লেলিয়ে দিয়ে কোনো লাভ নেই। আমরা তোমাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। গিয়ে হীনমন্যতা সম্পন্ন লুভি বাবাকে বলে দিবে ওনার থেকে ভালো কাপড় আমাদের পোশাক কুকুরটি পরে, বুঝেছ? সামনে আবিরের এঙ্গেজমেন্ট, এর মধ্যে আমি তোমাদের কোনো ঝামেলা চাই না। আবির অফিস থেকে আসার সময় হয়ে গেছে। তোমাকে এখানে দেখলে ভীষণ রাগ করবে। দেখো, তোমার সামনে হাত জোড় করছি, তুমি প্লিজ চলে যাও, আর কখনো আসবে না। আমি আস্তে করে বিছানা থেকে উঠে খালামণির হাত দুটো স্পর্শ করে ডুকরে কেঁদে উঠলাম। আমার থাকার কোনো জায়গা নেই খালামণি। যতদিন না কোনো কাজ পাচ্ছি, আমায় এখানে তোমার কাছে রাখো না প্লিজ খালামণি। বিশ্বাস করো, কোনো ঝামেলা করবো না আমি। নিপা, তরি, সুমি, সাজিয়া ওরা যেমন তোমার বাড়ির স্টাফ, তেমনই মনে করো না আমায়। আমিও একজন নতুন কাজে যোগ দিয়েছি। ও খালামণি, আমায় বেশি কিছু দিতে হবে না তোমার, শুধু থাকার জায়গা আর খাবার দিলেই হবে। বিশ্বাস করো, কাজ পেলেই চলে যাব আমি। এক ঝটকায় হাত দুটো ছাড়িয়ে, মাথা খারাপ? খাল কেটে কুমির আনবো নাকি? অতীতের কিছুই ফিরিয়ে আনতে চাই না। আবার এঙ্গেজমেন্টে কোনো ঝামেলা হবে না খালামণি, থাকতে দাও না প্লিজ। আমি খুব অসহায়, প্লিজ সাহায্য করো খালামণি। আচ্ছা আচ্ছা, ছাড়ো, ঠিক আছে, কিন্তু একজন স্টাফ হয়েই থাকবে। কখনো যদি আমাদের ফ্যামিলির কেউ হতে চেয়েছো অথবা পারিবারিক কিছু নিয়ে আলোচনা করেছো, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। খালামণি কথাগুলো বলছে এমন সময় আবির অফিস থেকে ফিরে আমায় দেখে রেগে একাকার হয়ে বলতে থাকেন, তুমি সাহস হয় কিভাবে আমার বাড়িতে আসার? আবির ও নিপাদের সাথে কাজ করবে। তাছাড়াও কয়েকদিন পর তোর এঙ্গেজমেন্টের অনেক কাজ। লুক পেয়ে গেছি, ভালোই হয়েছে বল। কোনো দরকার নেই, অনেক লোক আছে কাজ করার। তারপর আবির আমার হাতটা ধরে জোর করে টেনে বাড়ির থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। খালামণির কথাও শুনছেন না। আমিও অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। গেটের সামনে এনে রেগে আঙুল দেখিয়ে বলতে লাগলেন, আর কোনো দিন যদি আমার বাড়ির বরাবর দেখেছি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যেই না বাবা মেনে নিতে অস্বীকার করছে, অমনি
আমার কাছে ফিরে আসা, তাই না? তোদের মতো মেয়েরা এমন কেন? আচ্ছা বল, আর কত টাকা দিলে তোর এই অপবিত্র শরীরটা আর আমাকে দেখতে হবে না? আপনার থেকে খারাপ তো এই পৃথিবীতে আর কেউ হতে পারে না আবির। আপনি অনলি ওয়ান যে কিনা অযথাই এই নোংরা গেম খেলে আমায় শেষ করে দিয়েছেন। আপনি তো জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আল্লাহর গজব পড়ুক আপনার উপর। স্টপ টকিং ননসেন্স অ্যান্ড গেট লস্ট ফ্রম হেয়ার। কথাটা বলেই চলে যাচ্ছিলেন। শুনুন, আমাকে থাকতে না দিলে এক্ষুনি পুলিশের কাছে যাব। বলবো আপনি আমার সাথে জোর করে ফিজিক্যাল রিলেশন করেছেন না, আমাকে বিয়ের প্ররোচনা দিয়ে এখন বিয়ে করতে অস্বীকার করছেন, প্রতারণা করছেন আপনি আমার সাথে। তখন আপনার বিয়ের কি হবে চিন্তা করে দেখেছেন? উনি ভীষণ রেগে চোখগুলো আগুনের গোলা করে ফিরে আমার দিকে তাকিয়ে আছেন। এরই মধ্যে খালামণি এসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে, আর এদিকে নিপা এসে আমাকে ঘরের ভেতর নিয়ে যাচ্ছে। আবির কিছু বলছে না, তার বিয়েতে ঝামেলা হবে হয়তো এটা ভেবেই মনকে সান্ত্বনা দিচ্ছেন। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে, খুব ভয়ঙ্কর চাহনি, পারলে যেন এক্ষুনি গিলে খেতে নামায়। এভাবে শুরু হলো আমার জীবনের আরেকটা নতুন ধাপ। সত্যি বলতে আমি আগে জানতামই না যে আমার মধ্যে এত ধৈর্য ক্ষমতা আছে। অসুখ, বমি, মাথা ব্যথা এসব কাটিয়ে সারাদিন পরিশ্রম করছি। খালামণি কাজে অসন্তুষ্ট হলে আমাকে যে বের করে দিবেন, তখন যাব কোথায় আমি? আমার বমি আর বারে বারে মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণটা সবার কাছে থেকে আড়াল করতে পারলেও নিপার কাছ থেকে করতে পারিনি। আমার গল্পটা জেনেই ছাড়ো সে। এটা রীতিমতো কেঁদে গলা জড়িয়ে বলতে লাগলো, আজ থেকে ও নাকি আমার ছোট বোন, আর আমার কথা মতো প্রেগনেন্সির ব্যাপারটা কাউকে বলবে না বলে প্রমিস করলো সে। যাক, এখানে সব স্বার্থপরদের ভিড়ে এই একটা বোন তো পেলাম আমি। কয়েকদিন পরই আবিরের এঙ্গেজমেন্ট ইভেন্ট আয়োজন করা হলো। মেয়ে আমেরিকান সিটিজেন, নাম তরি। কালকেই দেশে ফিরেছে। 5 বছর আগে আবির অফিসের কাজে আমেরিকা গেলে সেখানেই তার সাথে তরির পরিচয় হয়। তরিকে আর তার ফ্যামিলিকে খালামণির খুব পছন্দ হয়ে যায়। বিত্তশালীর পরিবারের একমাত্র মেয়ে। এ বিষয়ে আবিরের মত জানতে চাইলে উনি ওনার মায়ের খুশি সবচেয়ে দামি বলে জানিয়ে দেন। আগামীকাল আবিরের এঙ্গেজমেন্ট। রাতে আবির আমায় ফোন দিয়ে বললেন আমি যেন কোনোভাবে ওনার এঙ্গেজমেন্ট পার্টিতে অ্যাটেন্ড না করি। ওই দিন বাবার বাসায় চলে যেতে বলেছেন। বেচারা ভয় পাচ্ছে আমি যদি কোনো হট্টগোল পাকিয়ে দিই। যেহেতু আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই আবিরের কথাটা রাখতে পারলাম না, লুকিয়ে এখানেই থেকে গেলাম। সন্ধ্যায় বেশ জমজমাট পরিবেশ, গেস্টদের অভাব নেই। শিল্পপতি আবির চৌধুরীর এঙ্গেজমেন্ট বলে কথা। রিং এক্সচেঞ্জ হলে সবাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। নিজেকে মানুষের ভিড়ে আড়াল করে সব দেখছি। সব শেষে শুরু হলো কাপল ডান্স। যে যার মতো পার্টনার নিয়ে ডান্স করছে। আবির তরিকে নিয়ে কাপল ডান্সে মগ্ন। মন মরা করে দাঁড়িয়ে আছি আমি। বাবার কথা খুব মনে পড়ছে। এক মনে বাবার কথা চিন্তা করছি। এদিকে নিপা আমার অবস্থা দেখে ভাবছে আবিরের জন্য মন খারাপ, তাই ইচ্ছে করে আমায় ধাক্কা দেয়। হোঁচট খেয়ে আমি গিয়ে আবিরের উপর পড়ি। সব অন্ধকার, লাইটের ফোকাস আমাদের উপর। ওনার রাগে চোখগুলো দেখে ভীষণ ভয় পেয়ে যাই। আজকেই আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন নিশ্চিত আমি। উনি গম্ভীর চেহারায় তাকিয়ে থাকলে আমি আমতা আমতা করে চলে যাওয়ার জন্য যেই না ফিরেছি, অমনি উনি আমার হাতটা ধরে ঘুরিয়ে ওনার বুকের সাথে মিশিয়ে এক হাত আমার হাতে আর অন্য হাত কোমরে রেখে গানের সাথে তাল মেলাতে থাকেন। আবিরের কাণ্ড দেখে সবাই ভাবে উনি আমার হাতটা ধরে ঘুরিয়ে ওনার বুকের সাথে মিশিয়ে এক হাত আমার অন্য হাত কোমরে রেখে গানের সাথে তাল মেলাতে থাকেন। পরের দিন আবিরের রুম পরিষ্কার করতে এলে উনি আমায় তাচ্ছিলের সাথে বলতে থাকেন, রাতে ইচ্ছে করে আমার উপর এসে পড়েছিলে যেন কোনো একটা নাটক শুরু করতে পারো, তাই না? আপনার যা ইচ্ছে ভাবুন। তোমার বাবার কি ন্যূনতম লজ্জাটুকু নেই? কিভাবে পারলেন মেয়েকে এখানে পাঠিয়ে দিতে? আত্মমর্যাদাহীন মানুষ। তোমার বাবা কি আমার উপর প্রতিশোধ নিতে চাইছেন? বুড়ো বাস্টারটা আমার কিছুই করতে পারবে না, বলে দিও ওনাকে। বাবা মারা গেছে আবির, আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছেন তিনি। প্লিজ ওনাকে কিছু বলবেন না। আমি পাপী, যা বলার আমাকে বলেন। আবির নিস্তব্ধ হয়ে আমার কথাগুলো শুনছেন। দুঃখ পেয়েছেন নাকি খুশি হয়েছেন তা বোঝা বড় ভার। পৃথিবীতে উনি একমাত্র ব্যক্তি যাকে হয়তো আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমি ঘৃণা করি ওনাকে। গভীর রাতে বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। বারান্দা থেকে আবিরের রুমটা স্পষ্ট দেখা যায়। একটু পরেই আবিরের ফোনে কথা বলতে বলতে জানালার কাছে এসে আমায় দেখে ফোনটা সরিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না। আমার প্রতি আবার ওনার মায়াটায়া হলো নাকি? ধ্যাত, কি যে ভাবছি। আমি বিরক্তিকর লুক নিয়ে ওখান থেকে চলে এলাম।
পরের দিন আমি আর নিপা বাসার খরচের জন্য বাজারে গেলে ফেরার সময় কোনো রিক্সা ট্যাক্সি কিছুই খুঁজে পাচ্ছি না। বাধ্য হয়ে দুজন হাঁটা শুরু করলাম। শুনশান রাস্তায় অনেকটা পথ চলে এসেছি, পা ব্যথায় আর হাঁটতেই পারছি না। হঠাৎ একটা প্রাইভেট কার দেখে নিপা প্রায় মাঝ রাস্তায় গিয়ে লিফট নেওয়ার জন্য গাড়িটাকে সিগন্যাল দিয়ে থামায়। মেয়েটা পাহাড়েও বটে, আর একটু হলেই জানে মরতো। হ্যালো, হাই ভাইয়া, আমাদের একটু সাহায্য করেন। দেখেন না, আমার ম্যাডাম অনেক অসুস্থ। আমার দিকে ইশারা করে আমি দুই হাতে খরচের ব্যাগ নিয়ে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছি। এরই মধ্যে ছেলেটা আমার দিকে এক নজরে তাকিয়ে গাড়িতে ওঠার পারমিশন দিয়ে দেয়। কি হয়েছে আপনার ম্যাডামের? কিচ্ছু হয়নি। কি? ও হ্যাঁ, মাথা ব্যথা। আচ্ছা, আপনার ম্যাডামের নাম কি? এত কিছু জেনে আপনার লাভ কি? এই যে এই বড় গেটের সামনে রাখেন। তাড়াহুড়া করে দুজনে গাড়ি থেকে নেমে চলেই আসছিলাম, লোকটা পিছন থেকে ডেকে বলল, আপনি ট্যাঙ্কস তো দিতে পারতেন নাকি? নিপা মুখ ঘুরিয়ে বলে, থ্যাংক ইউ, আসেন বাড়ি এসে চা কফি খেয়ে যান। মন চাইলে একটু শুয়েও যেতে পারেন। যত সব, মেয়ে দেখলেই শুধু কথা বলতে ইচ্ছা করে, তাই না? লুচ্চা ছেলে কোথাকার। ছেলেটা নিপার দিকে হাঁ করে তাকিয়ে আছে। শত হলেও উনি আমাদের সাহায্য করেছেন, তাই আমি গাড়ির জানালার কাছে গিয়ে বললাম, থ্যাংক ইউ। সুযোগ বুঝে ছেলেটা তার হাত বাড়িয়ে বলতে লাগলো, মাইসেলফ নিলয়, অ্যাট ইউ। নীলা। তার সাথে হ্যান্ডশেক করে বললাম, এ বাড়িতে থাকেন? জি। বাসায় ফিরে দেখি আবির অফিস থেকে চলে এসেছেন। ফ্রেশ হয়ে গ্রিন অ্যাপেল খেতে খেতে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। আমি ওনাকে পাত্তা না দিয়ে খরচের ব্যাগগুলো গোছাতে লাগলাম। আবির আমার কাছে এসে পাশ দিয়ে হেঁটে যেতে যেতে নিচু স্বরে বলতে থাকেন, আজকেই লাস্ট। আর কোনোদিন যদি দেখেছি অন্য ছেলের হাত ধরেছ, তাহলে হাতগুলো কেটে ফেলবো, বুঝেছ? নিপা, এক কাপ ব্ল্যাক কফি। আমি কফি হাতে ওনার রুমে ঢুকে দেখি রুমটা একদম বস্তি হয়ে আছে। আলমারির সব কাপড় বিছানায় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর মহাশয় আয়নার দিকে তাকিয়ে একটার পর একটা শার্ট চেঞ্জ করে নিজেকে পারফেক্ট করতে ব্যস্ত। আমি বিরক্তিকর লুক নিয়ে কফিটা টেবিলে রাখতেই উনি আমায় দেখে আটকে ওঠে। জলদি করে হাতে থাকা শার্টটা দিয়ে নিজের খালি শরীরটা কভার করার চেষ্টা করছেন, আর রেগে আমায় বলছেন, কারো রুমে প্রবেশ করার আগে যে নক করতে হয় জানো না? বাবা সব শিক্ষা দিয়েছে, শুধু এটা বলতে কি ভুলে গেছেন? রুমে কি হাল করেছেন আপনি? সন্ধ্যায় তোরির সাথে মিট করব, কিন্তু নিজেকে রেডি করতে পারছি না। তাই বলে রুমটাকে বস্তি করে দেবেন? তাতে তোমার কি? আমার রুম, আমি যা ইচ্ছে তাই করব। বাই দ্য ওয়ে, হুট করে একটা হ্যান্ডসাম ছেলের রুমে আসতে তোমার লজ্জা করলো না? লজ্জা? কিসের লজ্জা জান? আপনার আর আমার মাঝে এই লজ্জা শব্দটা একদম বেমানান, তাই না বলুন? শাট আপ অ্যান্ড গেট আউট। ওনার হাতে একটা নীল পাঞ্জাবি ধরিয়ে, দয়া করে আর রুমটা এলোমেলো না করে এটা ট্রাই করুন, ঠিক আছে? রুম গোছাতে কষ্ট হয় আমার, ওকে? গভীর রাতে সব কাজ শেষ করে ঘুমোতে যাব, তখনই আবির এসে আমার পথ আটকে বলে, কফি খাবো? এত রাতে? তাড়াতাড়ি নিয়ে এসো, আমি বারান্দায় আছি। কি আর করার, বণিকের আদেশ। খুব বিরক্ত লাগছিল, যদি পারতাম লোকটাকে গুলি করে মারতাম আমি। যাই হোক, মনমরা হয়ে মগটা ওনার হাতে ধরিয়ে চলেই আসছিলাম। হঠাৎ পেছন থেকে উনি বলতে লাগলেন, থ্যাঙ্কস। লাগবে না, এটা আমার কাজ স্যার। কফির জন্য না। তাহলে? তোরি পাঞ্জাবি খুব পছন্দ করে, আর নীল নাকি ওর পছন্দের কালার। 2 দিন পর আবিরের বোন সাফাকে পাত্রপক্ষ দেখতে আসে। লোকমুখে শুনেছি ছেলের পরিবার নাকি অনেক বড় লোক, তাছাড়াও দেশে বিদেশে ছেলের বিজনেস আছে, একদম আবিরদের সমতুল্য। খালামণি তো বলেই ফেললেন ওনার আদরের সাফার জন্য এমনই ছেলের তালাশে ছিলেন এতদিন। শুভক্ষণে আবির বাড়ি নেই বলে খালামণি খুব রাগারাগিও করছেন। যা শুনেছি তার থেকে বেশি দেখছি ছেলের পরিবার খুবই ভদ্র। ড্রয়িং রুমে সবাই আলাপ করছেন। সাফাকেও খুব সুন্দর দেখাচ্ছে। 100% ছেলে পক্ষের পছন্দ হবেই, কিন্তু কিছুতেই পাত্রকে দেখতে পারছি না। কথার ফাঁকে খালামণি ইশারায় আরো নাস্তা দিতে বলে নিপা নাস্তা নিয়ে রুমে ওকে দিয়ে আবারও ফিরে আসে। কি হলো, তুমি ফিরে এলে কেন? তাড়াতাড়ি যাও, খালামণি রাগ করবে কিন্তু। কেন, কি হয়েছে? ওই দিনের ছেলেটা, উনিই হয়তো পাত্র। আল্লাহ, না জেনে ওনাকে কত বকাঝকা করেছি। বড় মেম সাহেব এবার আমাকে চাকরিটাই নট করে দেবেন। কোন ছেলে? আমি কিছুই বুঝতে পারছি। কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, নিলয়। ম্যাডাম,
আমাকে বাঁচান, এবার আমি শেষ। না, আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, আমায় দাও। সুন্দর করে ঘোমটা দিয়ে ড্রয়িং রুমে যেতে একজন ভদ্রমহিলা আমায় দেখে হেসে বলতে লাগলেন, ওই তো নীলামা এসেছে। এগুলো কি দরকার ছিল? তুমি নিলয়ের পাশে গিয়ে বসো মা। পরিবেশটা স্তব্ধ হয়ে গেছে। যদিও আমাকে দেখে নিলয় মুচকি হেসেছে, কিন্তু তাদের আচরণে আমার মতো খালামণি সহ সবাই ভ্যাবাচাকা খেয়ে আছে। আমি ভদ্র মহিলার কথা রাখতে যেই না ওনার পাশে বসেছি, অমনি উনি উঠিয়ে নিলয়ের কাছে ধপাস করে বসিয়ে আবার শুরু করলেন, বাহ, দুজনকে কি সুন্দর মানিয়েছে। আপনার মেয়ে সত্যি অনেক লক্ষ্মী। যত দ্রুত সম্ভব আমি দুজনের বিয়ে দিতে চাই। আপনাদের মাথা ঠিক আছে তো? কি বলছেন এসব? এই কলঙ্কিনী, দূর হও এখান থেকে। বারণ করেছিলাম না আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে? আমাকে উদ্দেশ্য করে ভদ্রমহিলা আমার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে থাকলে আমি বলতে থাকি, আপনার ভুল হচ্ছে আন্টি, আমি এই বাড়ির চাকর। আপনি যাকে ভাবছেন আমি সে নই। কথাটা বলে চলে যাচ্ছি, হঠাৎ নিলয় আমার হাত দুটো ধরে হাঁটু গেড়ে বসে বলতে থাকেন, উইল ইউ ম্যারি মি? তোমার অতীত বর্তমান আমি কিছুই জানতে চাই না, আমি শুধু তোমার ভবিষ্যৎ হতে চাই। উইল ইউ ম্যারি মি? তোমার অতীত বর্তমান আমি কিছুই জানতে চাই না, আমি শুধু তোমার ভবিষ্যৎ হতে চাই। কথাটা বলে চলে যাচ্ছি, হঠাৎ নিলয় আমার হাত দুটো ধরে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, হাতগুলো ছাড়িয়ে চোখের পানি ফেলে বলতে লাগলাম, আই এম সরি, আমার কোনো ভবিষ্যৎ নেই। তাছাড়া আমার ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। খালামণি নিলয়কে থামিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিলয় বারে বারে আমায় কনভিন্স করার চেষ্টা করছেন। কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। খালামণি সবটা ম্যানেজ করে নিলয়ের পরিবারকে যতটুকু সম্ভব অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। যাওয়ার সময় নিলয়ও বলে যান উনি আমাকে নিজের করেই ছাড়বেন, এটা ওনার চ্যালেঞ্জ। খালামণি আমার উপর ওনার সব রাগ ঝাড়েন। ওনার সন্দেহ হয় আমিই নাকি নিলয়কে ফুসলিয়ে এমনটা করতে বলেছি। সবকিছুই নাকি আমার প্ল্যান ছিল। খালামণিকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি নিলয়কে চিনি না পর্যন্ত। যাই হোক, শাস্তি স্বরূপ খালামণি আমায় অন্ধকার স্টোর রুমে আটকে রাখে। আমি অন্ধকার ভীষণ ভয় পাই। মনে হচ্ছে সাদা পোশাক পরে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার, রীতিমতো ঘামতে শুরু করেছি আমি। বারবার সাহায্যের জন্য সবার কাছে অনুরোধ করছি, কিন্তু কেউ দরজার লক খোলার সাহস পাচ্ছে না, যেহেতু এটা খালামণির আদেশ। আবির বাসা থেকে ফিরে আমায় বলতে থাকেন, নীলা, কালকের ফাইলটা নিয়ে আমার রুমে আসো। গভীর রাত, নিস্তব্ধ পরিবেশ, নিজেকে খুব একা লাগছে। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে, কান্না পাচ্ছে। আজ যদি তারা বেঁচে থাকতেন। দরজার পাশে বসে বসে কথাগুলো ভাবতেই কাঁদতে থাকি আমি। হঠাৎ একজন আমার কান্নার আওয়াজ শুনতে পেয়ে দরজায় নক করে শিওর হচ্ছিলেন রুমে কেউ আছে কিনা, কেননা রুমটায় মানুষ থাকার জন্য একদম অনুপযোগী। কারো সাড়া পেয়ে আমার মধ্যে যেন আস্থা ফিরে এলো। আকুতি মিনতি করে দরজাটা খুলে দিতে বললাম। লোকটাও আর দেরি করলো না, দরজা খুলে দিয়ে আমায় দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি ওয়েট, তুমি না আজকে নিপার বাড়িতে থাকবে বলেছিলা? তাহলে গভীর রাতে এখানে কি করছো? ভয়টা এত বেশি জমা হয়েছিল যে আবিরকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কথা বলতে পারছি না, ঠোঁট দুটো কাঁপছে আমার। কি সমস্যা তোমার? খালামণি আমায় আটকে। ও আচ্ছা, তাহলে আম্মু এমনটা করেছে। নিশ্চয়ই তুমি বেয়াদবি করেছো, তাই না? আমার অবস্থা দেখে উনি আর বেশি কিছু বললেন না। খালামণি আমার থাকার রুমটাও লক করে রেখেছেন। ও নো, আম্মু তো তোমার রুম লক করে রেখেছে। কোথায় থাকবো আমি? আপনি একটু রিকোয়েস্ট করেন না খালামণিকে, প্লিজ। আর ইউ ম্যাড? এত রাতে আম্মুকে ডাকবো? তাহলে কি হবে? কি উপায়? একটা উপায় আছে। যদি তুমি চাও আমার রুমে আমার সাথে থাকতে পারো। অসম্ভব, কল্পনাও করবেন না কোনোদিন। ওকে, কল্পনা করব না, বাস্তবে করব। এখন হ্যাপি তো? চুপ। শেষমেশ সিদ্ধান্ত হলো আমি ওনার রুমে থাকবো, কিন্তু আমি মেঝেতে আর উনি বিছানায়। সকালে খালামণি চেঁচামেচিতে ঘুম ভাঙলে চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করি, আর আবির সোফায়। খুব নিষ্পাপ মায়াবী একটা চেহারা, আমার সন্তানের পিতা। কিন্তু এই মানুষটার জন্যই আমার বাবা আজ কবরে। আমি চাইলেও ওনার মায়ায় নিজেকে জড়াতে পারবো না। উনি একজন খুনি। নিপা এসে আবিরকে ডাকছে। খালামণি নাকি ভীষণ রেগে আছেন আমাকে স্টোর রুমে না পেয়ে। তাড়াতাড়ি আসুন,
নীলা ম্যাম কোথায় যেন চলে গেছে। স্যার, আবির আমার হাতটা ধরে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে খালামণি চোখগুলো বড় বড় করে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন। এ মেয়ে তোর সাথে কেন আবির? কেন? কোথায় থাকার কথা ছিল আম্মু? ওই অন্ধকার অপরিষ্কার রুমটাতে। মানে? আম্মু, ও একজন মানুষ। লক তুই খুলে দিয়েছিস? বিশ্বাস করতে পারছি না। আমার ছেলে এই মেয়ের সাইড নিয়ে কথা বলছে। হ্যাঁ, আমি করেছি। শুধু ও না, ওর জায়গায় দীপা থাকলে আমি এটাই করতাম। খালামণির বান্ধবী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকেন। আবির নির্দ্বিধায় বলে ওঠেন, কেন? আমার রুমে আন্টি। আবির, তরি আবিরের দিকে নিথর ভাবে তাকিয়ে। তরিকে দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। খালামণির রীতিমতো মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। ওনার সোনার ডিম দেয়া রাজহাঁস এক্ষুনি হাত ছাড়া হয়ে যাবে, এটা কি মেনে নেওয়া যায়? আবির দৌড়ে তরির কাছে গিয়ে বলতে থাকে, তুমি যা ভাবছো তা না, ট্রাস্ট মি। আম্মু রাগ করবে বলে এমনটা করেছি। আমরা একসাথে ছিলাম, কিন্তু নীলা বিছানায় আর আমি সোফায়। তরি আবিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই ট্রাস্ট ইউ আবির। আমি জানি তুমি আমাকে কখনো ধোকা দিবে না। হুম। আমি কিচেনে গিয়ে কাজ করতে থাকলে নিপা এসে মুচকি হেসে আমায় আলতো ধাক্কা দিলে আমি বিরক্তির ভাব নিয়ে বলে উঠি, প্লিজ তুমি শুরু করো না তো। সত্যি বলছি, আবির যেটা বলেছেন সেটাই ঘটেছে। আমি বিছানায় আর আবির সোফায়। তাহলে লজ্জা পাচ্ছেন কেন? না তো, আমি কেন লজ্জা পাবো? নিলাম, প্রেগনেন্সি কথাটা তো স্যারকে বলেছেন নাকি? বলার আর কি বাকি আছে? আপনি আপনি অ্যাবর্শন করেননি এটাই বলবেন? না। উফ, কেন বলছেন না আপনি? এই ব্যাপারে কথা বলতে চাই না নিপা। আর প্লিজ তুমিও কাউকে কিছু বলতে যেও না। আচ্ছা, কিন্তু থাক, আমি আর কিছু বলবো না। তার মধ্যে খালামণির ডাক। নিপা, আমার ঔষধ কোথায়? নিপা আমার সাথে আমতা আমতা করতে থাকে। সে কালকে আবার ছোট ভাই খেলার ছেলে ম্যাম সাহেবের রুমে গিয়ে তার সবগুলো পিল খুলে ডাস্টবিনে ফেলে দিয়েছে। ভেবেছিলাম কেউ দেখার আগেই কিনে আনবো, কিন্তু ভুলে গিয়েছি। এখন কি হবে? আল্লাহ, তুমি এটা কি করলা নিপা? খালামণি রেগে কিচেনে এসে, কি রে, কথা কানে যায় না? খালামণি আপনার ওষুধ তো শেষ। কি এত তাড়াতাড়ি? কি বলছেন? সেই কবে এনেছিলাম। যা কোনো ব্যাপার না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠিক আছে, জলদি যাও। আমি এই যাবো আর আসবো, আপনি কোনো টেনশন করবেন না। এই দিকটা নিপার হাতে দিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতেই একটা প্রাইভেট কার আমার পিছনে। আমি যেদিকে যাচ্ছি গাড়িটাও সেই দিকেই আসছে। কালো গ্লাসের ভেতরে কাউকে অনুমান করতে পারছি না। হঠাৎ গাড়িটা থামিয়ে নিলয় বেরিয়ে এসে বলতে শুরু করলেন, নীলা, কথা শোনো। প্লিজ আর আমায় ফলো করবেন না, চলে যান এখান থেকে। নীলা, কথা শোনো। দাঁড়াও প্লিজ, তোমাকে আমার সাথে একটু যেতে হবে। কোথায় যাবো আপনার সাথে? নীলা, আমার জুলিয়েট, সরি দাদিমা আইসিইউতে ভর্তি। সে তোমাকে একবার দেখতে চেয়েছেন, প্লিজ না করো না। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আমি পারবো না। আপনাকে অনুরোধ করছি, প্লিজ চলে যান আপনি। নীলয় আমার হাতটা ধরে খুব রিকোয়েস্ট করে বলছেন না, কিন্তু আমি যাব না বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছি। হাতাহাতির এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লে নীলয় আমায় কোলে করে গাড়িতে উঠিয়ে ডক্টরের কাছে নিয়ে আসেন। ডক্টর সাহেব নীলয়কে কেবিনে নিয়ে বলতে থাকেন, পেশেন্ট কে হয় আপনার? আমার স্ত্রী। এভরিথিং সিরিয়াস ডক্টর। ডোন্ট ওয়ারি মিস্টার নিলয়, মা আর বেবি দুজনেই। বেবি? মিস্টার নিলয়, আপনার স্ত্রী 4 মাসের প্রেগনেন্ট, আপনি কি এটা জানেন না? ও হ্যাঁ ডক্টর, বলবো। যা বলছিলাম, মা আর বেবি দুজনে সুস্থ, কিন্তু উইক। কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সময় মতো খাইয়ে দেবেন। আমি বেড থেকে উঠে চলেই যাচ্ছিলাম। সামনে নীলয়কে দেখে থেমে যাই আমি। উনি চিন্তিত চেহারায় আমায় বলে ওঠেন, ঠিক আছে। আচ্ছা চলো, তোমাকে মেডিসিন কিনে দিয়ে আমি বাড়ি দিয়ে আসি। নীলয় আমার জন্য অনেক করলেন। এতক্ষণ তাকে ইগনোর করছিলাম বলে নিজেকে অপরাধী মনে হচ্ছে। ওনার দাদিমা জাস্ট আমার সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু আমি মুখের উপর না করে দিলাম। আপনার দাদিমার হসপিটালটি এখান থেকে কত দূর? নীলয় হাঁটা থামিয়ে পেছনে তাকিয়ে, এই তো 1 ঘন্টার রাস্তা। কেন? দাদিমাকে দেখতে ইচ্ছে করছে। তোমার শরীর? আমি একদম ঠিক আছি, আপনি আমায় নিয়ে চলুন। ওকে। গাড়িতে বসে আছি।
নিলয় গম্ভীর হয়ে গাড়ি ড্রাইভ করছেন। কেন জানি না, মনে হচ্ছে ওনার কিছু একটা হয়েছে। আমার দিকে একবারও তাকাচ্ছেন না। হসপিটালে এসে আমি স্তব্ধ। নিলয়ের গোটা পরিবার এখানে। খুব অস্বস্তি লাগছিল। নিলয়ের আম্মু আমায় দেখে চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। নিলয় শক্ত করে আমার হাতটা ধরে বলে ওঠে, জুলিয়েট নীলাকে দেখতে চেয়েছিল, তাই এসেছে। ডক্টর অনুমতি দিলে নিলয় আমাকে কেবিনের ভেতর পাঠিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। অক্সিজেন মাস্ক পরা একজন বৃদ্ধা। আমি কাছে গিয়ে ওনাকে সালাম দিলে উনি চোখ খুলে আলতো হেসে ইশারায় আমাকে ওনার পাশে বসতে বলে আমি বসে পড়ি। কেমন আছিস? ভালো। আপনার শরীর কেমন এখন? ভালো না। রোমিওটার জন্য সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। জি? নিলয়টার কথা বলছি। আমার দাদু ভাই, আমার বন্ধু। ও আচ্ছা। উনি আমার হাত দুটো আঁকড়ে ধরে ছলাছল করে তাকিয়ে বলতে লাগলেন, দাদু ভাই তোকে খুব পছন্দ করে। তোর সাথে পরিচয় হওয়ার পর দাদু ভাইকে আমি নতুন করে হাসতে দেখেছি। বছর কয়েক আগে যে ছেলে তার প্রিয়তমাকে হারিয়ে মরতে বসেছিল, সে নতুন করে বাঁচতে শিখেছে শুধু তোর কারণে। আমার দাদু ভাই একটু রাগী, কিন্তু ওর মনটা খুব নরম। নিলয় কাউকে ভালোবাসতো? হ্যাঁ, ওয়ালিফা নামের একটা মেয়ে দাদু ভাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল। তারপর আস্তে আস্তে ভালোবাসা। 13 বছর একসাথে অনেকটা পথ চলেছিল তারা। কিন্তু বিয়ের 1 সপ্তাহ আগে ওয়ালিফা... দাদিমা, কি হয়েছিল ওয়ালিফার, বলুন প্লিজ। ওয়ালিফা কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রোমিও তা কিছুতেই মানতে পারেনি, প্রচুর ডিপ্রেশনে চলে যায়। তারপর রাত করে বাড়ি ফেরা, পার্টি, নেশাদ্রব্যে নিজেকে বিলিয়ে দেয়। অনেকবার নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, কারো কোনো কথা শুনতো না। পাগল হয়ে গিয়েছিল দাদু ভাই। প্লিজ কাঁদবেন না। তোকে দেখার পর ও জীবন ফিরে পেয়েছে, তোকে ভালোবেসে কাছে পেতে চেয়েছে। তোর মাঝে নাকি দাদু ভাই ওয়ালিফার দেহের সুগন্ধ অনুভব করতে পারে। আমি জানি আমার দাদু ভাইকে তুই ঠিক করতে পারবি। আমাকে কথা দে, ওকে ছেড়ে কখনো যাবি না। কিছু বলতে যাব তখনই ডক্টর এসে আমায় বের করে দেয়। পেশেন্টের সাথে ইমোশনাল হয়ে পড়লে নাকি ওনার কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। গাড়িতে বসে আছি। নীলা আমার মেডিসিন গুলো কিনতে ফার্মাসিতে গেলে আমি টাইম দেখতে নিলয়ের ফোনটা অন করে ডিসপ্লেতে আমার ছবি দেখে ফোনটা অফ করে দিই। বাসায় ফিরছি, নিলয়ের দিকে বারবার তাকাচ্ছি বলে নিলয় মুচকে এসে বলতে লাগলো, কি প্রেমে পড়ে গেল নাকি? কার? কার আবার? আমার। ইস, চেহারা দেখেছে না? নাই। ও হ্যালো, কত মেয়ে আমার উপর ক্রাশ তুমি জানো? কাউকে ভালোবাসতেন? এখনো বেশি, খুব খুব অনেকটা বেশি। পৌঁছে গেলে আমি গাড়ি থেকে নামতেই নিলয় পেছন থেকে ডাক দিয়ে বলল, নীলা, ইউ আর মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। আমি ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলে নিলয় মুচকি হেসে চলে যায়। বাসায় ফিরে আমার মনে পড়ে খালামণির ঔষধের কথা। নিপা আমায় দেখে রাগ দেখিয়ে বলে, কোথায় ছিলেন ম্যাডাম? কত চিন্তা হচ্ছিল জানেন? খালামণির ঔষধ আনতে। আপনি আসতে দেরি হচ্ছিল বলে আমি নিয়ে এসেছি। থ্যাঙ্কস নিপা। রাতে শুয়ে শুয়ে নিপার সাথে গল্প করছি, এমন সময় অজানা নাম্বার থেকে মেসেজ দিয়ে কেউ একজন আমাকে গার্ডেনে যেতে বলে। সেখানে গিয়ে একটা গিফট বক্স খুঁজে পাই। ওপেন করে খুব অবাক হই আমি। খুব সুন্দর একটা নীল শাড়ি। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা নিলয়ের কাজ। ঝটপট নিলয়কে কল দিলাম। থ্যাঙ্কস, খুব সুন্দর গিফট। কিসের গিফট? আর নাটক করতে হবে না। সরি, বুঝতে পারছি না কি বলছো। হ্যালো, ধুর, নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। কয়েকদিন পর নিলয় আমাকে দাদিমার কথা বলে। উনি নাকি আমায় দেখতে খুব জেদ করছেন। আমি নিলয়ের দেয়া নীল শাড়িটা পরে দাদিমাকে দেখতে যাচ্ছি। যাওয়ার পথে জ্যাম পড়লে আমি জানালা দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার নজর পড়লো কালো গাড়িটার দিকে, যেটা আবির ড্রাইভ করছেন। আমি ওনার দিকে তাকিয়ে থাকলে এক পর্যায়ে আবিরের চোখ আমার উপর আটকা পড়ে। আমাকে আর নিলয়কে একসাথে দেখে নিমিষেই তার চেহারার রং বদলে গম্ভীর হয়ে যায়। হসপিটাল থেকে ফিরতে আমাদের রাত হয়ে যায়। প্রচুর ঝড় হচ্ছে বলে দাদিমা ছাড়ছিলেন না, কিন্তু ঝড়ের তীব্রতা বেড়েই চলছে, তাই আর দেরি করিনি। বাসায় সবাই চিন্তিত। আবির নাকি এখনো অফিস থেকে ফেরেনি, ফোনটাও অফ। কোনো এক্সট্রা মিটিং নেই, এমনকি তরিদের ওইদিকেও যাননি। কোথায় আছেন কেউ কিছু জানেও না। এর মধ্যে আমাকে দৌড়ে কাক ভেজা হয়ে রুমে ঢুকতে দেখে খালামণি ভীষণ রেগে বলে, এসেছে নবাবের শাহজাদি। না মানে খালামণি, কোথায় ছিলে সারাদিন?
বাবার প্রতিশোধ নিতে আবার আমার ছেলেটার খুন করে দিলি না তো? কি বলছেন খালামণি? এই, একদম ন্যাকামি করবি না। কার প্রাইভেট কার দিয়ে এসেছিস? এত রাতে কোথা থেকে এসেছিস? তোর এই নষ্টামি আমাদের বাড়িতে আর চলবে না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। নিপা ভীতু কণ্ঠে বলতে থাকে। মেয়র সাহেব, বাইরে অনেক বৃষ্টি সকালে। তুই চুপ কর। নীলা আজকে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে যাবে। কান্না করে খুব মিনতি করছি, কিন্তু খালামণি কোনো পাত্তাই দিচ্ছেন না। আমাকে টেনে গেটের বাইরে রেখে গেলেন। খুব কান্না করছি, বৃষ্টির ঠান্ডা পানিতে কাঁপতে শুরু করেছি রীতিমতো। আর ইউ ক্রেজি? তাতে তোমার কি? এত রাতে কোথায় যাচ্ছ তুমি? আমি নিলয়কে। নিলয়? নিলয় কে হয় তোমারও? নিউ কাস্টমার তাই না? আমার হাতটা শক্ত করে চেপে ধরে। একদম চুপ। নিলয়কে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না। হাত ছাড়ুন আমার। কেন ছাড়বো? নিলয়কে পেয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। ও কি আমার থেকে বেশি আদর করে বলো? উফ, আপনি এত নোংরা কেন? কেন আমার সাথে আপনাকে এইসব বলতে হবে? প্রমিস, ওর থেকে বেশি টাকা পাবা। ওকে? আবিরকে থাপ্পড় মেরে বললাম, আপনি একটা অমানুষ, ছাড়ুন আমায়। আবির রেগে আমার ডান গালে কষে থাপ্পড় দিয়ে বলতে থাকে, হাউ ডেয়ার ইউ! 2 টাকার মেয়ে হয়ে আমাকে শোনাচ্ছিস? তার থাপ্পড়ের জোরে আমি মাটিতে ছিটকে পড়ি। হঠাৎ ফোনে কল। আমি ডুকরে কেঁদে উঠে বললাম, হ্যালো ডক্টর। মিসেস নিলয়, আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টগুলো কাল এসে নিয়ে যাবেন। আর হ্যাঁ, বেবির প্রতি খেয়াল রাখবেন। জি ধন্যবাদ। কথা শেষ হতেই আবির আমায় টেনে উঠিয়ে মুখটা চেপে ধরে বলতে থাকে, বেবি মানে? কার বেবি? নিলয় তাহলে খুব ভালো রেখেছে। আমার সন্তান অপারেশন করে নিলয়ের সাথে। আমি আর নিতে পারছি না, প্লিজ চুপ করুন। তুমি করলে কিছু না, আর আমি বললেই দোষ? আমি তো চাইনি তুমি আমাকে ছেড়ে যাও। আমি তো চাইনি তোমার বাবা মারা যান। ভেবেছিলাম আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। ভেবেছিলাম আমার কারণেই তোমার বাবা আজ তোমার কাছে নেই। কিন্তু কে জানতো এই সব কিছুই যে তোমার নষ্টামির ফল। মায়া হয়ে গিয়েছিল নীলা। আম্মু ঠিকই বলে, তোরা কখনো ভালো হতেই পারিস না। তুই ঠিক তোর বাবার মতোই স্বার্থপর। আপনার নাটক আর সহ্য হচ্ছে না, প্লিজ যেতে দিন। আবির আমার হাতটা ধরে এক টানে ওনার বুকে জড়িয়ে পকেট থেকে একটা কাগজ বের করে। তোমার বাবার নামে এতিমখানা করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে কাজ শুরু হবে। জানি ক্ষমা পাবো না, কিন্তু তবুও বলবো আই এম সরি সবকিছুর জন্য। অন্য কারো পাশে তোমাকে মেনে নিতে পারি না। তারপরও তুমি যখন আমার দেয়া শাড়ি পরে নিলয়ের সাথে ঘুরতে গেলে খুব খারাপ লাগছিল। নীলা, আই এম সরি। আমাকে ক্ষমা করো প্লিজ। কথাগুলো বলে আস্তে আস্তে আবির আমার খুব কাছে চলে আসছিলেন। ভালোবাসি নীলা, নিলয়ের সাথে যেও না। এমন সময় নিলয় এসে আবিরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ছাড় নীলাকে। আপনি এখানে? নিপা আমাকে কল দিয়ে জানিয়েছে তুমি নাকি বাড়ি থেকে চলে এসেছো, তাই। আবির কোনো রিয়াক্ট না করে আমায় বলতে লাগে, ভালো থেকো, নিলয়ের বেবির যত্ন নিও। নিলয় রেগে আমায় গাড়িতে উঠিয়ে বলতে লাগলেন, আবিরটাকে মেরে ফেলবো। নীলা, কোনোদিন তোমাকে একা ছেড়ে দিব না। ভালোবাসি তোমাকে। দাদিমা বাবাই তোমাকে দেখলে অনেক খুশি হবে। উনি আমার ফোনটা জানালা দিয়ে ফেলে, আজ থেকে তোমার নতুন জীবন শুরু। ওকে, চিন্তা করো না, নতুন কিনে দিব। আমি মুখ চেপে কান্না করছি। বুঝতে পারছিলাম না কি হচ্ছিল আমার সাথে। অনেকটা দূর, ঘন্টাখানেক পর একটা বিশাল বাড়ি। অবাক হচ্ছে, এত বড় একটা বাড়ি, মাত্র 2টো লাইট। সবকিছু প্রায় অন্ধকার, দেখতে ভুতুড়ে। নিলয় এখানে থাকে ভাবতেও ভয় লাগছে। আপনার পরিবার কোথায়? কিসের পরিবার? মানে? নিলয় সোফায় বসে ড্রিঙ্ক করতে করতে ফোনে কথা বলতে থাকে। এনেছি, সাথেই আছে। না, সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। অপারেশন করতে হবে, তারপর ডেলিভারি। আমি হাঁ করে তার কথাগুলো শুনছিলাম। কে উনি? নিলয়ের কথা বলা শেষ হলে আমি চোখের পানি ফেলে তাকে জিজ্ঞাসা করে বলি, এসব কি নিলয়? আপনি এভাবে কাকে কি বলছেন? নিলয় আমার শক্ত করে চেপে ধরেন। এখনো বুঝতে পারোনি? না, আমার সব গুলিয়ে যাচ্ছে। দাদিমা, আপনার পরিবার, ওরা সবাই কোথায়? এখানে কেউ নেই। তুমি এখন আমার কারাগারে বন্দী মিস নীলা। কথা মতো চললে কোনো ক্ষতি করবো না, আর যদি বাড়াবাড়ি করেছো তাহলে। আমার হাত পা কাঁপছে। তার চোখের ভেতরে এক হিংস্র থাবা আর আচরণ বলে দিচ্ছে আমার সব প্রশ্নের উত্তর।
আমি তাকে ধাক্কা দিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলাম। পেছন থেকে নিলয় আমায় সরিয়ে গালে থাপ্পড় দিয়ে বাধা দিতে থাকেন। আমি টেবিলের উপর ছিটকে পড়ি, নাক দিয়ে রক্ত ঝরছে। এক পর্যায়ে তার সাথে হাতাহাতি শুরু করলে নিলয় আমার হাতে একটা ইনজেকশন পুশ করেন, আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি। আস্তে আস্তে চোখগুলো খোলা মাত্রই সামনে ঝাপসা কিছু দেখতে পেলাম। জানালার ফুটো ভেদ করে আলো এসে পড়ছে চোখে। দিনের আগমন বুঝতে পারলাম। মাথাটা ঝিম ধরে আছে। কোনোভাবে উঠে দাঁড়িয়ে কালকের কথাগুলো চিন্তা করতে লাগলাম। খুব কান্না পাচ্ছে। ভয়ঙ্কর পরিবেশে সাহায্যের জন্য আর্তনাদ করছি, কিন্তু এইখান থেকে বেরিয়ে যাওয়া পথ খুঁজছি আমি। কিন্তু না, কেউ আমার কথায় সাড়া দিল না। কেটে গেল 2 দিন। নীলা সন্ধ্যায় এসে আমায় খুব জোরাজোরি করে একটা করে ইনজেকশন দিয়ে যান। দুপুর পেরিয়ে বিকেল। খুব খিদে পেয়েছে। 2 দিন কিছুই খাইনি। টেবিলে থাকা পচা রুটিটা কামড়ে খেতে লাগলাম। আমার বেবির জন্য অন্তত আমার বেঁচে থাকতে হবে। শুয়েছিলাম, ভাবলাম ঘরটা তল্লাশি নিলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ। প্রত্যেকটা রুম খুব ভালো করে চেক করতে লাগলাম। সিঁড়ি বেয়ে সবচেয়ে বড় রুমটায় ঢুকে আমি চিৎকার করে উঠলাম। রুমটার সব জায়গায় রক্ত মেখে আছে। এখানে কোনো মেয়ে থাকতো হয়তো, কিন্তু ঝুলন্ত ছবিটার দিকে তাকিয়ে আমার ধারণা বদলে যায়। কারো বিয়ের পিক মনে হচ্ছে। আমি মুখ চেপে কান্না করতে করতে ভয়ে আলতো পায়ে পিকটার কাছে গিয়ে অবাক হয়ে যাই। নিলয় আর একটা মেয়ের ওয়েডিং পিক। রুমটার সব ফার্নিচার খালি ছিল, তাই চলেই যাচ্ছিলাম। হঠাৎ আমার ড্রেসিং টেবিলটার দিকে নজর যায়। টেবিলটার উপর একটা রক্তমাখা খবরের কাগজ রাখা। পিকচারের সেম মেয়েটা সাংবাদিকের ভূমিকায় খবরের কাগজে। আমি নিউজটা বেশ মনোযোগ দিয়ে পড়তে থাকি। রিপোর্টার ওয়ালিফা, তার আর্টিকেলটা ছিল নারী পাচার ও শিশু পাচার প্রতিবাদে। আমার হাত থেকে খবরের কাগজটা পড়ে যায়। বুঝতে আর বাকি থাকে না ওয়ালিফা আসলে কে আর তার সাথে কি ঘটেছে। চোখ বেয়ে পানি পড়ছে আমার। এসব খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে টেরও পাইনি। নীল এসে আমায় না পেয়ে খুব জোরে জোরে ডাকছে। নীলা, কোথায় গিয়েছিস? লুকিয়ে থেকে কোনো লাভ নেই। দেখ, আমাকে রাখবি না? আমি খবরের কাগজটা হাতে নিয়ে কান্না করতে করতে বলতে লাগলাম, ওয়ালিফাকে তুই মেরেছিস না? বিয়ে করেছিলি না ওকে? আরে তোর বউ ছিল না ও? কেন মারলি বল, জানোয়ার? কি করব, আমাকে ফাঁসাতে চেয়েছিল। কতবার বললাম এসব থেকে দূরে থাকো, কিন্তু না, আমার বিরুদ্ধে কথা বললে ঈর্ষালি। তাই মেরে দিয়েছিস? সে কথা বললে তোকে শেষ করে দিব। কথাটা শোনা মাত্রই আমি দৌড়ে সেখান থেকে পালাতে চাইলে নীল কাঠ দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপর সে আমার ইনজেকশন দিয়ে ফোনে বলতে থাকেন, এখান থেকে সরিয়ে নিতে হবে। ওয়ালিফার ব্যাপারটাও জেনে গেছে। ইয়ার, তাড়াতাড়ি ম্যানেজ কর প্লিজ, আমার ভালো লাগছে না। চোখ দুটো খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। মাথায় ব্যান্ডেজ, গায়ে পেশেন্টদের নীল পোশাক। আমি উঠে বসে চারিদিকটা ভালো করে দেখতে লাগলাম। জানি পালাতে পারবো না। নীলয়ের লোক আমার চোখে চোখে রাখছে। খুব চেনা চেনা লাগছে হসপিটালটা। তারপর মনে পড়লো এই হসপিটালেই তো নিলয়ের দাদিমা অ্যাডমিট ছিল, 101 নং কেবিনে। দাদিমা নিশ্চয়ই আমায় সাহায্য করতে পারবেন। সেই আশায় জলদি করে উঠে 101 নং কেবিন খুঁজতে লাগলাম। 101 নং কেবিনটা পেয়েও গেলাম। দরজা খুলতে আমি স্তব্ধ হয়ে গেছি। রুমটা সম্পূর্ণ খালি। আমি ঘেমে যাচ্ছি। একজন নার্সকে জিজ্ঞেস করলাম। সে বলল, আপনি এখানে কেন? এই রুমটায় আমরা কোনো পেশেন্ট রাখি না, চলুন এখান থেকে। কি বলছেন? আমি গত শুক্রবারে এখানে একজন আইসিইউ পেশেন্টের সাথে দেখা করে গেলাম, একটা বৃদ্ধ মহিলা। আপনার মাথা ঠিক আছে তো? আমি কোনোদিনও এই রুমে কোনো রোগীকে দেখিনি, আর শুক্রবার তো আমাদের ডিউটি নেই। তাহলে আপনি কিভাবে? দেখুন, এখান থেকে চলুন। এখানে না কেউ ছিল না কেউ আছে। আমার মাথাটা ঘুরে যাচ্ছে। মেঝেতে বসে কান্না করতে লাগলাম। অনেকক্ষণ পর একটা ছোট্ট ছেলে আমার দিকে তাকিয়ে আছে। তুমি কাঁদছো কেন? আমি কোনো কথা বলছি না। আমি চোখের পানি মুছে তাকে জিজ্ঞেস করলাম, কোথায় দেখেছো আমাকে? গত শুক্রবার এখানে। আচ্ছা বাবু, বলতে পারো এখানে যে দাদিমা ছিল উনি কোথায়? তুমি ওদের দেখেছো? হ্যাঁ, ওরা তো চলে গেছে। কখন? তুমি চলে যাওয়ার পর দাদিমা আরো অনেকজন মানুষ হাঁটতে হাঁটতে চলে গেছে, আর আসেনি। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। তাহলে সবকিছু মিথ্যে নাটক ছিল। আসলে ওরা কেউ নিলয়ের পরিবারের সদস্য নয়। এতটা বোকা আমি? বিশ্বাস অর্জন করতে নিলয় এমনটা করেছে আমার সাথে। যে করেই হোক না কেন আমায় এখান থেকে পালাতেই হবে।
কথাগুলো ভেবে আর এক সেকেন্ডে অপেক্ষা করলাম না, পালানোর পথ খুঁজতে লাগলাম। হঠাৎ কিছু লোক আমার পথ আটকে দাঁড়ালো। আমি ঘাবড়ে যাই। পেছন থেকে নিলয় বলতে থাকে, এখনো বুঝতে পারোনি তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি করুণ দৃষ্টিতে তাকিয়ে ওনাকে ইশারায় মিনতি করলাম আমাকে যেতে দিতে, কিন্তু নিষ্ঠুর জানোয়ারটা আমায় জোর করে গাড়িতে তুলে নিল। রাস্তায় ডক্টর কাকুর সাথে দেখা। জলদি করে আমার পাশে থাকা দুটো লোক আমার মুখ চেপে ধরে যেন চিৎকার চেঁচামেচি করতে না পারি। দাঁড়া দাঁড়াও, তুমি নিলয় না? নীলা আমতা আমতা করতে করতে, হ্যাঁ তাড়াতাড়ি বলুন কি বলবেন। তোমার স্ত্রীর রিপোর্ট গুলো নিয়ে যেও, ঠিক আছে? ওগুলো আপনি রেখে দিন। কিছু বললে বাবা? না কিছু না, নিয়ে যাব। তোমার স্ত্রীর শরীর ভালো তো? ওষুধগুলো খাচ্ছে তো ঠিকভাবে? হ্যাঁ একদম। আজকে আসি তাহলে। হ্যাঁ যাও। মাঝপথে গাড়িটা বন্ধ হয়ে যায়। নিলয় বাইরে এসে বিরক্তির ভাব নিয়ে গাড়ি ঠিক করতে লাগে। আবির তার গাড়ি থেকে নিলয়কে দেখে কার ব্যাক করে। চোখ থেকে চশমাটা খুলে গাড়ি থেকে নেমে নিলয়কে জিজ্ঞেস করে বলেন, নিলয়, এনি প্রবলেম? কোথায় যাচ্ছ? গাড়িটার যে কি হলো। কেমন আছো? নীলা কেমন আছে? খুব ভালো। ইনফ্যাক্ট আমার বউটা তো সেই কখন থেকে কল করেই যাচ্ছে, আজ নাকি আমার পছন্দের খাবার রান্না করেছে। বউ, তোমরা বিয়ে করেছো? হ্যাঁ, সরি দাওয়াত দিতে পারিনি, আসলে হুট করে হয়ে গেল তো তাই। ও নেভার মাইন্ড, ভালো থেকো। আমার মুখ বাধা থাকায় আমি খুব জোরে জোরে চিৎকার করছি, কিন্তু আবির কিছুই শুনতে পাচ্ছেন না। হাত দুটো বেঁধে রেখেছে নিলয়। আবির চলেই যাচ্ছিলেন, হঠাৎ আবার পিছন ফিরে বলতে লাগলেন, আগামী মাসে তোরির সাথে আমার ওয়েডিং, আশা করছি তুমি আর নীলা আসবে। হ্যাঁ অবশ্যই যাব। ওকে। কথাটা শোনার পর আমি আস্তে করে নেতিয়ে পড়লাম। যাক, আমি দূরে থাকায় কারো তো ভালো হলো। আমি আর নাই বা গেলাম ওনার দুনিয়ায়। ভুতুরে বাড়িটা এনে নিলয় আমায় ইচ্ছে মতো মারতে থাকে। কাল সকালেই নাকি আমাকে এই দেশ থেকে ট্রান্সফার করে দিবেন। রাতের অন্ধকারে রক্তাক্ত শরীর নিয়ে শুয়ে আছি। কাল সব শেষ হয়ে যাবে। ওয়ালিফার চিঠিগুলো পড়তে খুব ইচ্ছে করছে, তাই চলে গেলাম ওই ঘরটাতে। হাতে নিলাম কিছু চিঠি আর মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। রাত 12টা। চিঠি পড়তে পড়তে আমি স্তব্ধ হয়ে গেলাম। চিঠিতে ওয়ালিফা তার কলিগকে এই বাড়ির দ্বিতীয় দরজার কথা বলেছিল, আর তাতে সব ডিরেকশনও দেওয়া আছে। বিশ্বাস করতে পারছি না আমি এখান থেকে মুক্ত হতে পারি। আর দেরি না করে সেই ডিরেকশন অনুযায়ী হাঁটতে লাগলাম। অনেক ময়লা জমে আছে রাস্তাগুলোতে। হাঁটতে হাঁটতে আমি ফাইনালি মুক্ত হলাম। অন্ধকার চারিদিকে, কিন্তু ভয় থেকে খুব বেশি খুশিই লাগছিল। দৌড়ে মেইন রোড থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যাই। নিলয় সব অপকর্মের বিষয়ে তাদের জানিয়ে দিলে ওনারা সাথে সাথে অ্যাকশন নিয়ে আমার কথা মতো নিলয়ের ছেলেপুলেগুলোকে ধরে আনেন এবং খুব তাড়াতাড়ি নিলয়কে অ্যারেস্ট করবেন বলে জানান। সব ফর্মালিটিস শেষ করতে গভীর রাত হয়ে যায়। কোথাও যাওয়ার জায়গা নেই আমার। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মাথাটা চক্কর কাটতে শুরু করলে রেস্তোরাঁর কাছে এক ঝটকায় বসে পড়ি আমি। কিছুক্ষণ পর একটা ছেলে বাইক থেকে নেমে ফোনে কথা বলতে বলতে রেস্তোরাঁয় ঢুকে যায়। ফিরে আমার সামনে এক প্যাকেট খাবার রেখে দিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছেলেটার দিকে তাকিয়ে আছি। বেশ লম্বা, কাঁধে কলেজ ব্যাগ, কালো টি শার্টের উপর লাল শার্ট পরে আছেন। চেহারা ভালো করে দেখতে পাচ্ছি না। সে আমার অবস্থা দেখে বলতে থাকে, আপনি ঠিক আছেন? আমি কিছু বলতে পারছি না। ছেলেটা আমার সাহায্য করবে বলে হাত বাড়িয়েছে, ইতস্তত করে আবার হাতটা সরিয়ে নিচ্ছে। তারপর পথের একজন মহিলার সাহায্য নিয়ে আমার মুখে পানি ছিটিয়ে দিতে থাকেন। কিছুটা স্বাভাবিক হলে উনি বলতে থাকেন, এখন তো কোনো ডক্টর পাবো না। আমার বাড়ির কাছেই আমার বাবা ডক্টর, আপনি আমার সাথে চলুন। পরক্ষণে আবার নিলয়ের কথা মনে পড়ে গেল। আমি তাকে বাধা দিচ্ছি, তখনই আবার অজ্ঞান হয়ে যাই। চোখগুলো খুলে ডক্টর কাকুকে দেখতে পাই। ছেলেটা দরজায় দাঁড়িয়ে থেকে আমার দিকে তাকিয়ে আছে। সিয়াম, তোমাকে এখানে এনে খুব ভালো করেছে। এখন কেমন আছো? হ্যাঁ ভালো কাকু। আমি উঠে বসতে চাইলে পাশ থেকে একজন মহিলা এসে আমায় থামিয়ে দেয়। শুয়ে থাকো মা, তোমার বিশ্রামের প্রয়োজন। আমি ডক্টর কাকু বলেন, না সব কথা সকালে হবে, তুমি এখন ঘুমাও। মানে কাকু, ঘুমোতে বলেছি। না আমি কোনো কথা না। আন্টি আমি কিছু খাবো, আমার খিদে পেয়েছে। মহিলা ডক্টর কাকুর দিকে ভ্যাবাচাকে খেয়ে তাকিয়ে আছে। পরিবেশটা খুব সুন্দর, কোনো হইচই নেই। মহিলা ডক্টর কাকুর দিকে ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে। পরিবেশটা খুবই সুন্দর, কোনো হইচই নেই। সকালে ডক্টর কাকুর কাছে নিলয়ের সব অপরাধের কথা খুলে বললাম আমি। কিভাবে আমি আবিরের বাড়িতে এসেছি, নিলয়ের সাথে পরিচয়, সবকিছু।
বলতে গিয়ে অনেকবার থেমে গিয়েছি, চোখের পানি মুছেছি। কাকু বললেন আবিরের মতো ছেলেদের নাকি পুলিশে দেওয়া উচিত। পাশে থাকা ভদ্রমহিলা শাড়ির আঁচলে চোখ মুছে আমায় সান্ত্বনা দিতে লাগলেন। আর ওনাদের বাড়িতে এসেছি বলে উনি খুব খুশি হয়েছেন। ডক্টর কাকু বললেন উনি নাকি আমার বাবার ক্লাসমেট ছিলেন। বাবা নাকি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, সামান্য বদ মেজাজি, কিন্তু পরীক্ষার হলে সবাইকে হেল্প করতেন। কাকু বাবার মৃত্যুর কথা শুনে খুব দুঃখ প্রকাশ করেছেন। উনি ভাবতেও পারেননি কোনোদিন আমার সাথে উনি দেখা করতে পারবেন। যেহেতু আমার যাওয়ার কোনো জায়গা নেই, তাই ওনারা সবাই চাচ্ছেন আমি যেন ওনাদের সাথে এক বাড়িতে থেকে যাই। আমি ইতস্তত করে বললাম তা কি করে হয়, অযথা আমার জন্য আপনাদের কষ্ট হবে, আমার চলে যাওয়াটাই ভালো। তুমি তো আমার মেয়ে মিনার মতোই, আমাদের কোনো কষ্ট হবে না। তাছাড়া এ সময় তোমার একটা পরিবারের দরকার, তুমি না করো না। কিন্তু কাকু আমায় থামিয়ে বললেন কোনো কিন্তু নয়, এই দুনিয়াটা খুব কঠিন মা, তুমি একা লড়াই করে পেরে উঠতে পারবে না। তোমারও নিশ্চিত ভবিষ্যতের অধিকার আছে, তাই আমি ঠিক করেছি তুমি বিনার সাথে কলেজ যাবে। ওনার এইভাবে অনুরোধ করায় আমি আর ওনাদের বারণ করতে পারলাম না। সিয়াম মিনার কাছে এসে ফিসফিস করে বলতে থাকেন মিনি প্যাকেট, তোর আবার হিংসা হচ্ছে না তো? দেখ, তোর রাজত্ব কিন্তু বাবা মা অন্য করে হাতে তুলে দিছে। মিনা সিয়ামের কান টেনে বলে তোকে আমার কথা ভাবতে হবে না, তোর রাজত্ব গেলে বুঝেছিস, আমি তো একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি, তাই না আপু? দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে এখন আমিও এ বাড়ির একজন মেম্বার। মাথার উপর একটা ছাদ খুঁজে পেয়েছি বটে। মাঝে মাঝে বাবার কবর জিয়ারত করে আসি। সিয়াম আমায় নিয়ে যায়। ছেলেটা সম্পূর্ণ আলাদা, একদম অন্যরকম, খুব স্টাইলিশ, কিন্তু সময় মতো নামাজ আদায় করেন, মানুষের বিপদে এগিয়ে আসেন, মেয়েদের থেকে সব সময় যথারীতি দূরত্ব বজায় রাখেন। দিন যেতে লাগলো, আমরা অন্য শহরে চলে যাই। সেখানে ডক্টর কাকুর নতুন চেম্বার। পরিবারটা মধ্যবিত্ত হলেও খুব সুখী। আমি হাজার খুশি ওদের সাথে আমার দেখা হয়েছে বলে। চা হাতে ছাদে দাঁড়িয়ে আছি। সিয়াম কানের কাছে এসে এক বিকট শব্দ করে আমি ভয়ে ছাদ থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম, কিন্তু উনি আমার হাতটা ধরে ফেললেন। ভয় পাইয়ে দিছেন একদম। আপনি এমন কেন করলেন? সরি। আমার দিকে কাঠগোলাপ এগিয়ে দিয়ে। আপনার জন্য। ওয়াও, আপনি কি করে জানলেন আমার কাঠগোলাপ পছন্দ? আমার ভালো লাগে, তাই ভাবলাম আপনারও। আপনার পছন্দ তাই আমারও পছন্দ হবে, এমনটা কেন ভাবলেন আপনি? সিয়াম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। পেছন থেকে মিনা এসে আমায় আলতো ধাক্কা দিয়ে বলে, তাহলে ভাইয়া কিন্তু আজ পর্যন্ত আমার জন্য গাছের পাতাও আনে নাই। তুমি রেখে দাও। না ভাবি, তুমি রাখো। কি? উফ, সরি। খুব হ্যাপি ছিলাম, কিন্তু এই সুখ আমার কপালে বেশি দিন সইল না। একদিন আন্টি বাজার থেকে এসে বিরক্তির লুক নিয়ে সোফায় বসে বলতে লাগলেন, সব আত্মীয় স্বজনদের মুখে শুধু একটাই কথা, আমার বাড়ির মেয়েটি কে, কি তার পরিচয়? কেউ কেউ তো বলছে আমার ছেলেকে নিয়ে বাজে কথা। উফ, কিছু ভাবতে পারছি না। মিনার সাথে বসে লুডো খেলছিলাম, কিন্তু আন্টির চেঁচামেচি শুনে উঠে আসি। কি হয়েছে আন্টি? না কিছু না তো। দেখ, তোর জন্য পছন্দের মাছ এনেছি, চল আমাকে সাহায্য করবি, অনেক কাজ। রাতে শুয়ে আছি, আন্টির কথাগুলো ভাবছি। সেই আবারও আমার জন্য একটা সুখী সংসারে আগুন লাগছে। ওনারা ভালো মানুষ, তাই আমায় কিছু বলছেন না। আচ্ছা, আমি এত অপয়া কেন? এখানে থাকতে পারবো না, আমি চলে যাব, এতেই সবার ভালো। সকালে এই বিষয়ে কাকুকে জানালে উনি খুব রেগে যান। ব্যাস, অসম্ভব, তুই আমার মেয়ে, এই ঘরের একজন, তোর কাছ থেকে এটা আশা করিনি মা। কিন্তু কাকু, আমি এখানে থাকলে আপনারা অনেক সমস্যায় পড়ে যাবেন, অনেকে অনেক কথা শোনাবে, আমি এটা সহ্য করতে পারবো না। তাই মানুষের কাজই কথা বলা, তাই বলে কি আমরা থেমে যাব? না কাকু, কিন্তু আন্টি এসে বলে ওঠে, একটা উপায় আছে মানুষের মুখ বন্ধ রাখার। কি উপায়? যদি নীলাকে আমি আমার পুত্রবধূর স্বীকৃতি দেই, নীলার মধ্যে সেই সব গুণ আমি পেয়েছি যা আমার বৌমা হবে বলে আশা করেছিলাম। নীলা, তুই আর না করিস না। বেশ, তো আজ কি হয়েছে তাহলে, কি বলিস নীলামা? পাশ থেকে মিনা বলতে লাগলো, কিন্তু বাবা ভাইয়া কি মেনে নিবে না, মানে নীলা আপুর প্রেগনেন্সি? আন্টি মিনাকে থামিয়ে দিয়ে, তুই চুপ কর,
আমি সিয়ামের চোখে নীলার জন্য গভীর অনুভূতি দেখেছি। কয়েক মাস পর নাতি নাতনির মুখ দেখতে পারবো। এর যে খুশির আর কিছু হয় নাকি? কি বলো তুমি? হ্যাঁ গো, তাই ভালো হবে। সবকিছু স্বপ্নের মতো লাগছে। আমি নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলাম। আন্টি এসে আমার সামনে হাত জোর করে করুণ কণ্ঠে বলতে লাগলেন, দেখ সবাই কত খুশি, প্লিজ রাজি হয়ে যা। মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো, সবাই আবার আমায় বোকা বানাচ্ছে না তো? নীলার পর কাউকে বিশ্বাস করতে খুব কষ্ট হয় আমার। সিয়াম নিঃসন্দেহে ভালো ছেলে, তাই বলে অন্তত বাচ্চাটির কথা ভেবে হ্যাঁ বলে দে, এতে সবার ভালো হবে দেখিস। চিন্তায় পড়ে গেছি, জানি না কি হবে, কিন্তু এই মানুষগুলোকে আমি কিছুতেই কষ্ট দিতে পারবো না। 8টা বছর পেরিয়ে গেল, সাথে জীবন ধারণটাও অনেকটাই বদলে গেছে। আমার মেয়েই আমার সব। টুসিকে ছাড়া আমার কিছুই ভাবতে পারি না। ও আমাদের জীবন। বলে রাখা ভালো, আমার ননদিনী মিনা তার বরের সাথে অস্ট্রেলিয়াতে সেটেলড। আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মায়ের মৃত্যুর পর সিয়াম আর আমি নতুন শহরে চলে আসি। সেখানেই শুরু হয় আমার আর সিয়ামের ছোট্ট সংসার। বর্তমানে সিয়াম একজন সাকসেসফুল বিজনেসম্যান। টাকা পয়সা ভালোবাসার কোনো কিছুরই কমতি নেই আমাদের। সিয়ামের রাজকুমারী টুসি, বয়স 8। অফিস থেকে ফেরার সময় সিয়ামের টুসির জন্য কিছু না কিছু আনতেই হয়, তা না হলে সিয়ামকে কানে ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। খুব হাসি পায় বাবা মেয়ের কাণ্ড দেখে। ভালোবাসা কি তা ওনার সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না আমি। প্রতি রাতেই আমার দিকে তাকিয়ে ভালোবাসি না বললে নাকি ওনার ঘুম হয় না। ছুটির দিনে 3 জন একসাথে ঘুরতে যাওয়া, খেলাধুলা করা, সবকিছু মিলে খুব সুখেই আছি আমরা। এমনই একদিন টুসিকে স্কুল থেকে নিয়ে আসি। টুসি তার বাপির জন্য একটা কার্ড বানিয়েছে, আজ নাকি বাবা দিবস, তাই সে এটা দিয়ে তার বাপিকে উইশ করবে। দুজন গাড়িতে উঠবো, ঠিক সেই মুহূর্তে একজন লোক পেছন থেকে আমার নাম ধরে ডেকে ওঠে, নীলা। আমি পেছনের দিকে তাকিয়ে কিঞ্চিত ভয় পেলাম। লম্বা চুল ঘাড় পর্যন্ত, দাড়ির বাড়ে চেহারা নির্ণয় করা যাচ্ছে না, শরীর চাদর দিয়ে ঢাকা। সেই ইশারায় কাছে যেতে বলে। আমি আস্তে করে বলে উঠলাম, কে? সরি, চিনতে পারছি না। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবলাম ভিখারি হয়তো, সাহায্য প্রয়োজন, কিছু খাবেন? আমার সন্তান কোথায়? তুমি অপারেশন করনি তাই না? আমার উপর যেন আকাশটা ভেঙে পড়লো, বুকের ভেতরটা মুচড়ে উঠলো, চোখ দুটো খুব চেনা। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আবির। আবির আমার দিকে তাকিয়ে রীতিমতো কাঁদছে। আমি তাড়াতাড়ি করে টুসিকে নিয়ে দৌড়ে চলে এলাম। পেছন থেকে আবির চেঁচিয়ে বারবার একটা কথাই বলল, আমার সাথে শুধু একবার কথা বলো প্লিজ, শুধু একবার। গাড়িতে বসে টুসি আমায় জিজ্ঞেস করতে লাগলো, পাগলটা কে মামুনি? কেউ না বাবা। বাসায় এসে কান্না করতে লাগলাম। আমার সাজানো সংসার বুঝি এবার ধ্বংস হয়ে যাবে, খুব ভয় লাগছিল আমার। আবির কি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবে? উনি সব করতে পারেন, আমি কি করব এখন? রাতে অন্যমনস্ক হয়ে থাকলে সিয়াম আমায় জিজ্ঞেস করতে থাকেন, আমি কিছু না বলে চুপ করে থাকি। কয়েকদিন পর আমি তখন অফিসে বসে আছি, হঠাৎ সকিনা এসে বলে আমার সাথে নাকি একজন দেখা করতে এসেছে। নিচে এসে দেখি আবির। মেজাজটা খারাপ হয়ে গেল আমার। সোফায় বসে আছে, আমায় দেখে উঠে দাঁড়ালেন। আমি দৌড়ে গিয়ে ওনায় বেরিয়ে যাওয়ার জন্য দরজাটা দেখিয়ে দিলাম। নীলা, আমার সাথে একবার কথা বলো প্লিজ। আমি একবার আমার সন্তানকে দেখবো, আর কিচ্ছু না। আমি আপনাকে চিনি না, বেরিয়ে যান। আমায় পুলিশ ডাকতে বাধ্য করবে না আপনি। গেটের দারোয়ান এসে আবিরকে বের করে দিল। আমি স্তব্ধ। এত বছর পর কেন ফিরছেন উনি? কি চান আমার কাছে? এটা বের হতে পারছি না ওনার জন্য। যেখানেই দেখা হয় ওনার একটাই কথা শোনার জন্য ও রয়ে যায়, অনুরোধ রয়ে যায় তার। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনে কল আসে। আমি ঘুম ঘুম কণ্ঠে বললাম, হ্যালো। নীলা, প্লিজ দয়া করেন আমায়, আর কল দিবেন না, আমি চিনি না আপনাকে। নীলা, তুমি কি ভয় পাচ্ছ? আমি যদি তোমার সন্তানকে কেড়ে নেই, বিশ্বাস করো আমি এমন কিছুই করব না, শুধু নয়ন ভরে একবার ওকে দেখব। প্লিজ আগামীকাল দেখা করো, জাস্ট একবার। প্লিজ প্লিজ, আমি কোনো ক্ষতি করব না তোমাদের, প্লিজ একবার। তারপর আর কখনো তোমাকে বিরক্ত করব না, প্রমিস। ঠিক আছে, আগামীকাল দেখা করব, কিন্তু এটাই লাস্ট বার। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক। টুসিকে স্কুল থেকে নিয়ে এসে আবিরের সাথে দেখা করতে গেলাম। উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। টুসি আইসক্রিম খেতে চেয়ারে গিয়ে বসে পড়ল। হাতে মেনু কার্ড নিয়ে অর্ডার করে আবিরের দিকে তাকিয়ে দেখি আবির নয়ন ভরা জল নিয়ে টুসির দিকে তাকিয়ে আছে। চোখ দুটো আম্মুর মতো, ঠোঁটের নিচে তিলটা তোমার, আর ঠোঁট দুটো
আমি বিরক্তির ভাব নিয়ে চোখ পাকিয়ে বলতে লাগলাম, ঠোঁট দুটো আপনার মতো তো তো ও আপনার মেয়ে, এটাই বলতে চাচ্ছেন? আমার কাছ থেকে দূরে নিয়ে যাবেন ওকে আপনি? আবির আমার কোনো কথাই শুনছেন না। টুসি কাছে গিয়ে ওর হাতে অনেকগুলো চকলেট দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকেন। শুধু জন্মদিনে পিতা হয় না আবির, আপনি যে দায়িত্ব কর্তব্যগুলো এড়িয়ে গিয়েছিলেন, সিয়াম তা পূর্ণ করেছেন। ভেবেছেন সবকিছু ভুলে গেছি? না, আপনি আমার বাবার খুনি। তাই আমাদের আর বিরক্ত না করে আপনার পরিবার নিয়ে আপনি সুখে থাকেন। ছেড়ে দিন আমাদের, এটাই চাই আমি। আমার তো কেউ নেই, হয়তো কদিন পরে আমিও থাকবো না। কেন? তোরি আপু, খালামণি? বিয়ের দিন রাতে তোরই অন্য কারোর সাথে পালিয়ে যায়। খুব ভালোবাসতাম তাকে। এই ঘটনার পর থেকে কোনো মেয়েকে আর বিশ্বাস করে উঠতে পারিনি। খালামণি? যখন তুমি একদম হারিয়ে গেলে তখন নিপা আম্মুকে তোমার প্রেগনেন্সির ব্যাপারে জানায়। তোমাকে করা জুলুমগুলোর কথা মনে করে হঠাৎ আম্মুর হার্ট অ্যাটাক হয়, তারপর পরকালে চলে যান। সবসময় বলতো তোমাকে দেখতে চাই, তোমার কাছে ক্ষমা চাইবে বলে, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। আপনার এই অবস্থার এখানে কি করে এলেন? আম্মুর চলে যাওয়ার পর রোবট হয়ে গিয়েছিলাম। দিন রাত কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু আমার পিঠে ছুরি দিয়ে আমার সেক্রেটারি আমাকে ধোকা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলে। হিসাব না পাওয়ায় অন্যান্য কোম্পানি শেয়ারিং বন্ধ করে দেয়। ফলে কোম্পানি অচল হয়ে পড়ে। ব্যাংকের লোন পরিশোধ করতে না পারায় এক পর্যায়ে আমি সবকিছু হারিয়ে ফেলি। তারপর ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাই। আর এখন তো সবকিছুই আমার কর্মের ফল। আমি অন্য শহরে থাকি, খুব কষ্ট করে তোমার ঠিকানাটা জোগাড় করেছি তোমার কাছে একটিবার ক্ষমা চাইবো বলে। জানি কখনো পারবো না, তবুও বলবো আমাকে ক্ষমা করো। তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। ক্ষমা করো। আমি নিস্তব্ধ হয়ে গেছি, মনের অজান্তে চোখ বেয়ে পানি পড়ছে। আর এখন তো কি বলেন? আমার ভেতর এমন এক রোগ বাসা বেঁধেছে যা থেকে কখনোই মুক্তি পাবো না। ডক্টর মিথ্যা আশা দিচ্ছে। আমি তো জানি আমার আর বেশি দিন নেই। তার কথাগুলো শুনে আমি যেন পাথর হয়ে গেছি। ওয়েটার বিল দিয়ে গেলে আবির এক নজর মানিব্যাগটার দিকে তাকিয়ে আমার কাছ থেকে চোখ লুকাতে শুরু করলো। আমি কিছু না দেখার ভান করে বিলটা পে করে দিই। তারপর ওনাকে 1 লাখ টাকার চেক দিলাম। উনি কিছুতেই নিতে চাচ্ছেন না, খুব জোর করেই দিলাম। উনি মৃদু হেসে চলে যাচ্ছেন। মনের মধ্যে অনেকগুলো কথা নাড়া দিতে লাগলো। এই সেই ব্যক্তি যে একসময় আমার পুরো দুনিয়াটা উলটপালট করে দিয়েছিলেন, যার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। সমাজ আমায় অন্য নামে ডেকেছে, মানুষ আমার দিকে বদ নজরে তাকিয়েছে। উনি চাইলে আমায় মেনে নিতে পারতেন, কিন্তু উনি তা করেননি। কিন্তু সৃষ্টিকর্তা একজন আছেন তো, তিনি সবটা দেখেন। কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারে না। আল্লাহ বিচার করেছেন। আমিও বলবো আপনাকে ক্ষমা করেছি আবির। আপনি মুক্ত, মুক্ত আপনি আবির। হঠাৎ সিয়ামের কল। কি করছো? কিছু না। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। উপরের দিকে থুতু ছুড়লে সেই থুতু নিজের উপর এসে পড়ে। সময় পরিবর্তনশীল। জীবনে চলার পথে আবিরের মতো একজন আসে যে জীবনটা একদম ধ্বংস করে দেয়। সেই সুযোগে মুখোশ পরা কয়েকটা মানুষ পাশে দাঁড়িয়ে প্রকাশ করে যে ওরা আসলে আমাদের বন্ধু, যেমনটা করেছে নিলয়। আসলে তা নয়, ওরাও হতে পারে আরো বেশি ভয়ঙ্কর। তাই বলে যে ভালো মানুষ নেই তা না। আমরা খারাপের সাথে পরিচয়ের ভিড়ে কিছু ভালো মানুষকেও বিশ্বাস করতে ভয় পাই, যেমন সিয়াম।